আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 98 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে 12তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো এসইও ইন্ট্রো, টাইপস এবং ক্লাসিফিকেশনের ক্লাস। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা, যেহেতু আজকে 12তম ক্লাস, মানে আমাদের প্রায় পুরো কোর্সের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। তো আজকের এই টাইমে আমাদের লিড আইটি থেকে এরকম মিডিয়াম সময়ে আমাদের লিড আইটি থেকে আপনাদের জন্য একটি এক্সামের ব্যবস্থা করা হয়, যেটাকে আমরা নর্মালি বলি মিড টার্ম এক্সাম। তো মিড টার্ম এক্সামটা কি কারণে নেওয়া হয়? আমরা যখন এখান থেকে বের হব, আমরা কিন্তু নিজেদেরকে মোটামুটি ডিজিটাল মার্কেটার হিসাবে বলতে পারবো। ঠিক আছে? এখন আমরা অলওয়েজ ফ্রিল্যান্সারি হিসাবে যে কাজ করব, বিষয়টি কিন্তু সেরকম না। আমরা যে কোনো বড় বড় কোম্পানিতে কিন্তু জব ইন্টারভিউ করতেই পারি বা দিতেই পারি। এখন যখন জব ইন্টারভিউতে আমরা যাব, আমরা গেলেই যে আমাদের চাকরি দিয়ে দিবে এমন তো কিন্তু হবে না। প্রায় আমাদের কিন্তু ওখানে একটি ইন্টারভিউ বোর্ড ফেস করা লাগতে পারে, অথবা মাঝে মাঝে আমাদের একটি অনলাইন এক্সাম ফেস করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে লিড আইটি এর মাধ্যমে একটি অনলাইন এক্সাম দেওয়ার ট্রাই করি এবং দিয়ে দেখি যে আমরা অনলাইন এক্সাম দিতে পারি কিনা, তাহলে আমাদের কি হবে? আমাদের একটা এক্সপিরিয়েন্স যেমন হবে, তো এই এক্সপিরিয়েন্সটা আমরা ভবিষ্যতেও কিন্তু ইউজ করতে পারবো। এবং নর্মালি এক্সামগুলো বেশিরভাগ ক্ষেত্রেই গুগল ফর্মে হয়, আর কিছু কিছু এক্সাম বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে হয়। তাও সেই ওয়েবসাইটগুলো কিন্তু বেশিরভাগই গুগল ফর্মের মাধ্যমেই নেওয়া হয়। কয়েকটি বাদে বেশিরভাগগুলোই গুগল ফর্মে হয়। তো এগুলো আমরা আজকে জানবো, যে আমরা মিড টার্ম এক্সামটা কিভাবে দিব, এবং মিড টার্ম এক্সামটা কবে হবে, এবং মিড টার্ম এক্সামের সিলেবাসটা কি কি হবে। এগুলো সবকিছুই আজকে আমরা জানতে পারবো। তো আমি এগুলো সবকিছু জানানোর জন্য একটি পিপিটি ফাইল রেডি করেছি, যাতে আমরা ডিটেলস ভাবে জানতে পারি। আর আপনাদের যা যা কোশ্চেন আছে আপনারা একটু লিখে নেবেন, যাতে ক্লাস শেষে বা আমাদের এই পিপিটি ফাইলের বুঝানোর শেষে আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। তো আমরা তাহলে মিড টার্ম এক্সাম থেকে কি কি আছে আমি একটু আপনাদের জানিয়ে দিই। তো আপনাদের অনেকগুলো কোশ্চেন থাকে মিড টার্ম এক্সাম নিয়ে, এগুলো নিয়ে আমি আপনাদের একটা একটা করে সবে জানিয়ে দিব। তো আমরা দেখি মিড টার্ম এক্সামে কি কি আছে বা কি কি থাকবে। আজকে আমাদের ক্লাস কত নাম্বার? আজকে হলো 12 নাম্বার ক্লাস। তো আমাদের সিলেবাস কত নাম্বার ক্লাস পর্যন্ত থাকবে? তো আমাদের এক্সাম থাকবে হলো কিওয়ার্ড, এসইও আজকে ক্লাস এবং আগামী ক্লাস, মানে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে আগের সব ক্লাস, মানে 1 থেকে 13তম পর্যন্ত সবগুলো ক্লাস নিয়ে আমাদের পরীক্ষাটি হবে। তো তাহলে আমাদের ডেটটা ঠিক করি। যদি ডেটটা আমাদের ঠিক করতে হয়, তো আজকে আমাদের 18 তারিখ। নেক্সট ক্লাস হলো আমাদের হলো, আমরা যদি এখানে যাই, আমার যতটুকু জানা আছে আমাদের হলো রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি। তাহলে আমাদের পরের ক্লাস কবে হবে? পরের ক্লাস কিন্তু আমাদের রবিবার। তাহলে আমাদের এক্সাম হবে মঙ্গলবার। তো আমাকে বলেন, আমরা কি এক্সাম ডেট পেয়েছি? যেহেতু এই দিন আজকে হয়েছে, এর পরের ক্লাস হবে আমাদের কিওয়ার্ড রিসার্চ। এরপরে আমাদের এক্সাম ডেট হবে কত? 23 তারিখ। আমি আপনাদের চ্যাটটি একটু ওপেন করছি। তো এক্সাম ডেট আমরা দেখতে পেরেছি। এক্সাম ডেট হলো, আমি লিখে দিই, নোটপ্যাডে লিখে দিই, তাহলে আপনাদের আরো ইজি হবে। 23 সেপ্টেম্বর 2025। আর টাইম
আমাদের শিডিউল টাইম মানে 9 PM। আমরা কিন্তু এক্সাম ডেট পেয়ে গেছি। এখন আমরা আবার দেখি কি কি আছিল। তো 13তম ক্লাস থেকে শুরু করে আমাদের আগের সবগুলো নিয়ে আমাদের এক্সাম হবে। তো আমরা কিন্তু আমাদের সিলেবাস পেয়ে গেছি, মানে 1 থেকে 13টা ক্লাসে যা যা আমরা পড়িয়েছি সবে কিন্তু আমাদের থাকবে। ওকে। তারপরে কোশ্চেন হলো, স্যার আমাদের কি কি কোশ্চেন থাকবে? তো এক্সাম আমাদের কিছু এমসিকিউ থাকবে এবং কিছু রিটেন কোশ্চেন থাকবে। ঠিক আছে, এটাও আমরা ক্লিয়ার হয়েছি। কিছু কিছু এক্সাম আমাদের এমসিকিউ থাকবে এবং কিছু কিছু আমাদের রিটেন কোশ্চেন ফরম্যাট থাকবে। রিটেন কোশ্চেন আমাদের ছোট ছোট কোশ্চেন যেগুলো আমাদের, আর এমসিকিউ তো এমসিকিউ আমরা বুঝি। তো এক্সামের টাইম হবে আমাদের শিডিউল টাইমে, মানে আমি একটু আগেই বলেছি আমাদের 9টা, যেহেতু তাহলে 9টার দিকে আমাদের এক্সাম হবে। তো এক্সাম হবে গুগল ফর্মে। তো গুগল ফর্মের লিংক কিন্তু আমরা কোথায় পাবো? আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে ঠিক কয়টায়? ঠিক 9টায় আমরা পাবো। 9টার কিছুক্ষণ আগেও না পরেও না, আমি অনেক আগেই দিয়ে রাখি নর্মালি, কিন্তু আমরা ক্লাসের লিংক কখন আমাদের, গুগল ফর্মের লিংক কয়টায় পাবো? আমরা কিন্তু 9টায় পাবো। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি যে 9টার দিকে আমরা ফেসবুক গ্রুপের লিংক পাবো। তারপরে আমরা এই গ্রুপের লিংক কিন্তু পোস্টের মধ্যে আমরা পেয়ে যাব। যেভাবে আমরা ক্লাস লিংক পাই সেরকম গ্রুপের লিংক পাবো। ওকে। তারপরে আমরা যখন গ্রুপের লিংকে ক্লিক করে এক্সামটা দেওয়ার পরে ওখানে সাবমিট বাটন থাকবে। আমি একটু পরে দেখিয়ে দিব। সাবমিট বাটনে ভিউ রেজাল্টস যদি ক্লিক করি, সাবমিট বাটন দিলে আমরা উত্তরপত্র দিতে পারবো। উত্তরপত্র দেওয়ার পরে ভিউ রেজাল্টস দিলে রেজাল্টটি দেখতে পারবেন। এখানে আমাদের একটু ক্যাচ আছে। ঠিক আছে, তো গুগল ফর্মে আমরা শুধুমাত্র এমসিকিউ এর রেজাল্ট দেখতে পারব। কি কারণে? এর কারণ গুগল, মনে করেন আমি একটা উদাহরণ আপনাদের দেই। গুগল ফর্মে একটু সমস্যা আছে। মনে করেন আমি একটা কোশ্চেন আপনাদের দিলাম যে হোয়াট ইজ ইওর নেম। জাস্ট ইমাজিন, দিলাম হোয়াট ইজ ইওর নেম। এখন আপনাদের এক একজনের এক এক রকম নেম হতেই পারে, তাই না? তো এটা কি আমি জানি? এটার জন্য মনে করেন আমি 5 নাম্বার দিলাম। এখন আমি যদি দেখে দিই আমার নেম হলো সুদীপ সরকার, এটা হলো কারেক্ট আনসার। যদি আমি এটা দিয়ে দিই, আপনারা কেউ কি সঠিক আনসার দিতে পারবেন? মেবি, আশা করি কেউ পারবেন না। তো আমরা বুঝতে পারলাম এখানে আমি যদি কিছু লিখি আমরা কিন্তু কখনো মার্কসটি পাবো না। তো আমি যেটা করি কি, এরকম কোনো কোশ্চেন যদি থাকে আমি এটা ব্ল্যাঙ্কে রাখি। ব্ল্যাঙ্ক রাখলে আপনি যাই লেখেন আপনি কত মার্ক পাবেন? আমরা কিন্তু অলওয়েজ 0 মার্ক পাবো। তো পরবর্তীতে আমার কি করতে হবে? এটাকে আপনার খাতা দেখে মার্কিং করতে হবে। আশা করি বুঝতে পারছি। এইটার মার্কিং আমার নিজের হাতে দেখে, আপনারা এখানে মনে করেন সিয়াম ভাইয়া সিয়াম লিখেছে, সেটা যেহেতু উনি লিখেছেন ওনাকে আমাকে নিজের হাতে দেখে মার্কিং করতে হবে। তো যদি উনি ঠিক মতো লিখে থাকেন আমাকে ওনাকে আলাদাভাবে মার্কিং করতে হচ্ছে। বুঝতে পারছি? মেবি আমরা বুঝতে পারছি। তো এটাকে আমরা কি কারণে হয়েছে? এটা গুগলের কারণে হয়েছে, কারণ ওভাবে আমরা কিন্তু দিতে পারছি না। আমার যদি পুরো রেজাল্ট সেটা আমার কাছে থাকতো তাহলে আমরা ওভাবে দিতে পারতাম, বা এক একজন এক একের মনোভাব কিভাবে প্রকাশ করছে ওটা যদি দিতে পারতাম তাহলে আমরা দিতে পারতাম। যেহেতু এর এত ঝামেলা করা যায় না, তো আমরা কি করতে পারি, জাস্ট এটাকে আমি ফাঁকা লিখে দেই এবং আপনারা যা যা দিবেন আপনারা মার্কিং কত পাবেন? আপনারা 0 পাবেন। আর এখানে আপনারা যে কয়টা ছোট কোশ্চেন থাকবে এগুলো মার্কিং কি আসবে? এগুলো ক্রস আসবে। আমরা ক্লিয়ার হয়েছি?
আমাকে বলেন, আমরা ক্লিয়ার হয়েছি? যে কয়টি ছোট কোশ্চেন আসছে সেগুলো মার্কিং কি আসবে? এইগুলো ক্রস আসবে। আমরা ক্লিয়ার? তো এটার মার্কিং পরবর্তীতে আমরা যখন ক্লাসে ডিসকাস করব সেটা আমরা জানি। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো নেক্সট কথা হলো, তাহলে ভিউ রেজাল্টস দিয়ে আমরা কিসের মার্ক পাবো? শুধুমাত্র আমরা সেই মুহূর্তে এমসিকিউ এর মার্ক যেটা আছে সেটা আমরা পাবো। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। নেক্সট আরেকটা কথা আপনাদের সাথে ক্লিয়ার করি। এমসিকিউ এর মার্ক এই ভিউ রেজাল্টটিও আনার একটি বিষয় আছে। আমরা যদি ফেসবুক অ্যাপ দিয়ে এই এক্সামটা দিতে যাই, তাহলে মাঝে মাঝে আমি স্টুডেন্টদের কাছে শুনেছি এই ভিউ রেজাল্টস আসে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা গুগল ক্রোম ইউজ করব। গুগল ক্রোম ইউজ করে যদি আমরা ফেসবুকে ঢুকি, যারা মোবাইল ইউজার আছেন, ঠিক আছে, যারা মোবাইল ইউজার আছেন তারা গুগল ক্রোম ইউজ করে যদি ফেসবুকে ঢুকি, আর যারা পিসি ইউজার আছেন তারাও কিন্তু চাইলে এই কাজটি করতে পারেন। এখন পিসি ইউজাররা কেন করবেন? হতে পারে এক্সাম দেওয়ার সময় কারেন্ট চলে গেল, তখন তো এটা সমস্যায় ফিল করবে। তো আমরা গুগল ক্রোম ইউজ করে যদি ফেসবুক অ্যাপ দিয়ে, ফেসবুক অ্যাপ ইউজ না করে গুগল ক্রোম দিয়ে যদি ফেসবুক ওয়েবসাইটে ঢুকি, তাহলে কিন্তু ও গুগল ক্রোম ব্রাউজারে গুগল ফর্মটি ওপেন করবে। তাহলে ইজিলি আপনার ভিউ রেজাল্টসটি আসবে। গুগল ক্রোম থেকে আমরা ফেসবুক এ ঢুকবো। অবশ্যই ফেসবুক অ্যাপটি আমরা ডিসেবল করে তারপরে আমরা ফেসবুকে ঢুকবো। তো এটি করার কারণটা কি? এটি করার কারণ, আপনি কোনো কারণে যদি ভিউ রেজাল্টসটি না পান, তাহলে আমরা রেজাল্ট শিট দেখতে পারবো না। রেজাল্ট শিট আই মিন সরি, আনসার শিট দেখতে পারবো না। যদি আনসার শিট না দেখতে পারি, আনসার শিটে আপনি কি কি ভুল করেছেন এমসিকিউ এ সেটা আপনি দেখতে পারবেন না। পরবর্তীতে স্যারকে যদি কান্নাকাটি করে বলেন, স্যার আমার মোবাইলের কারণে আমি আনসার শিটটি দেখতে পারিনি, স্যার একটু দেখে দেন, একটু আমাকে কোশ্চিনটি দেন, এটা কিন্তু আমি আপনাকে দিব না। তো আমরা কি করব? আমরা স্যারের কাছে জিজ্ঞেস করার তো দরকার নেই। আমরা কি কি জেনেছি? আমরা স্মল কোশ্চেনের আনসার আপাতত পাবো না। পরবর্তীতে নেক্সট এক্সামের পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। এমসিকিউ এর মার্ক দেখার জন্য আমরা ভিউ রেজাল্টসে ক্লিক করব, এবং এই ভিউ রেজাল্টস যাতে 100% পাই সেই কারণে আমরা গুগল ক্রোম থেকে আমরা ফেসবুকে ঢুকবো, এবং ফেসবুক এ যাতে ঢুকতে পারি এই কারণে আমরা ফেসবুকে, আমরা মোবাইলের ফেসবুক অ্যাপ যেটা আছে সেটা আমরা ডিসেবল করব। আশা করি আমার কথা 100% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি এমন কেউ থাকে যে আমরা ক্লিয়ার হয়নি, আমাকে বলতে পারেন, আমি বুঝিয়ে দেব। তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমরা যেহেতু এটা ক্লিয়ার হয়েছি, এরপরে আমরা আগাই। পোস্ট করার 2 ঘন্টা আপনাদের কিন্তু সময় দেওয়া হবে, মানে 9টা থেকে 11টা পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি। ঠিক আছে, যেহেতু ক্লাস টাইম, আপনাদের এত সময় এ পর্যন্ত আমার কোনো স্টুডেন্টে লাগেনি। তারপরও 2 ঘন্টা পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি সাবমিট করার পরে। কিন্তু আমার কোনো স্টুডেন্ট যদি 11টার পরে সাবমিট করে, তাদের এক্সাম শিট আমি বাতিল করে দিব। ঠিক আছে, বাতিল হিসাবে আমি আপনাদের বলবো যে তারা বাতিল, মানে তাদের এক্সাম শিট আমি নেব না। তাহলে আমরা কি করব? আমরা এক্সাম শিট আমরা সে আগে দিয়ে দিব। এবং আপনাদের কিন্তু সবারই একটি স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার আছে, সবার আছে না? আপনাদের যদি রোল নাম্বার ভুল দেন, তাহলে কিন্তু আপনাদের এক্সামটা বাতিল হিসাবে গণ্য করা হবে। আশা করি আমরা এটাও ক্লিয়ার হয়েছি যে আমাদের এক্সাম শিট আমরা ঠিকমতো দিব, এবং আমরা ঠিকমতো যদি আরেকজনের রোল নাম্বারটা দেই বা নিজের রোল নাম্বার যদি ভুল দিই, আমার স্টুডেন্টরা যেটা করে, অনেকে LDM 98 দিবে, অনেকে নিজের ফোন নাম্বার দিবে, অনেকে
নিজের পাসওয়ার্ড দিবে। এরকম যদি করেন, আমি কিন্তু ডাইরেক্ট আপনার যে খাতা আছে, আপনি যদি ফুল মার্কসও পান, আপনি ফেল। আশা করি ক্লিয়ার। আশা করি আমরা ক্লিয়ার। নেক্সট ডে আমরা যেহেতু বুঝতে পেরেছি এতটুকু, তো 2 ঘন্টার মধ্যে আমাদের করতে হবে এবং এইটুকু করতে হবে। তারপরে আমরা এক্সাম দিন ক্লাস হবে না এবং ফাইনাল রেজাল্ট নর্মালি পাবলিশ হয় না। ক্লাসে আমরা ডিসকাস করব যে কে কিরকম লিখেছেন, এগুলো নিয়ে আমরা সবাই ডিসকাস করব। আশা করি আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি। ওকে। তারপরে এর পরেরটুকু আমরা কি, আমাদের ক্লাসের নর্মাল এক্সাম টাইম যদি আমি 2 ঘন্টা সময় দিয়েছি, আমরা দেখবো আমাদের এক্সাম টাইম কত। আমাদের হলো 40 মিনিট। ঠিক আছে। আমি একটা এবং আমাদের মার্কস কত, 50, এবং পাস মার্ক কত, 35। তাহলে আমাদের তিনটা ইয়ে হলো, কেউ যদি পাস মার্কে কম পায় তাহলে আপনি ফেল করবেন। যদি কেউ 2 ঘন্টার কম, 2 ঘন্টার বেশি সময় নেন, মানে 11টার পরে যদি কেউ সাবমিট করেন তাহলে ফেল করবেন। আরেকটি হলো যদি নিজের রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি যদি ভুল দেন তাহলে কিন্তু ফেল করবেন। তাহলে এই তিনটি কারণে আপনারা কিন্তু ফেল করবেন। এটা কিন্তু আমি আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দিলাম। আর আপনাদের টাইম দিয়ে দিয়েছি 40 মিনিট। আরেকটি কথা আপনাদের অ্যাড করে দেই, যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু ক্যাচ করতে পারবে। গুগল ফর্মে, ঠিক আছে, আপনি কখন ঢুকেছেন এটা কিন্তু তারা চেক করে না, আপনি কখন সাবমিট করেছেন সেটা কিন্তু চেক করে। মানে আপনি কখন আনসার শিট করেছেন সেটা চেক করে। তো আপনি যখন ক্লিক করবেন সেটা কিন্তু আমি দেখব। কখন আপনি কোর্সটি, মানে কখন ক্লিক করে এক্সামটি শুরু করেছেন সেটা কিন্তু আমি দেখবো না। এটুকু যারা বুঝতে পেরেছেন তারা বুঝতে পারবেন, যারা বুঝতে পারেননি আপনাদের এক্সামের শেষে আমি বুঝিয়ে দিই। ঠিক আছে। এটাও কিন্তু একরকম আপনাদের, যারা বুঝতে পেরেছেন তারা বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারেননি তারা আরেকটু চৌকস হবেন। এখন আমি আপনাদের একটা ডেমো দেই। ঠিক আছে। ধরেন এরকম একটা কোশ্চেন আর কি থাকবে, যখন লিঙ্কে ক্লিক করবেন এই জায়গায় যাবেন। তো ধরেন আপনারা যদি গুগল ক্রোম থেকে ফেসবুকে ঢুকেন, আহ, তাহলে তারপর লিঙ্কে ক্লিক করলে এরকম আসবে। আপনি মনে করেন আপনার রোল নাম্বারটা দিলেন এবং মনে করেন এরকম থাকলো, হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ এসইও। আপনি মনে করেন আপনি ভুল করলেন, দিলেন সিস্টেমেটিক ইঞ্জিন আউট। আমরা তো সবাই জানি কি এসইও মানে কি, সিস্টেমিক ইঞ্জিন আউটপুট। এটা দিয়ে আপনি সাবমিটে ক্লিক, যদি সাবমিটে ক্লিক করেন আপনি 100% শিওর কি এসইও মানে কি, সিস্টেমেটিক ইঞ্জিন আউট। ঠিক আছে। এটা আপনি মনে করে এটাকে সাবমিটে ক্লিক করলেন। তাহলে এখানে আমরা কি দেখতে পারবো, থ্যাঙ্কস ফর সাবমিট স্কোর। তারপর যদি ভিউ স্কোর দেখতে পাচ্ছি আমরা সবাই, ভিউজ করে যদি ক্লিক করি, আমরা এখানে ভিউজ করে ক্লিক করলে আমরা দেখতে পারবো, ভিউজ করে ক্লিক করলে আমরা রেজাল্ট দেখতে পারবো। তো এখানে আমরা আনসার শিটে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আপনারা অলওয়েজ ক্রস পাবেন। ঠিক আছে। এবং এখানে আমি লিখে রাখবো, এরকম যদি আরো কোনো শর্ট কোশ্চেন থাকে আমরা সবকিছু দেখতে পারবো। এবং এখানে আমি লিখে রেখেছি ফিডব্যাকে যে এই প্রশ্নের উত্তর শিক্ষকরা আপনার প্রশ্ন নিজে দেখবেন এবং এই প্রশ্নের উত্তর যদি ঠিক থাকে তাহলে আপনি এটার, এই প্রশ্নের উত্তর যদি 5 নাম্বার থাকে, 10 নাম্বার থাকে, এটা একটা নিচে লিখে দিয়েছি, 5 নাম্বার 10 নাম্বার যত থাকে এটা পাবেন, না হলে পাবেন না। এবং দেখেছি যে এখানে মনে করেন এসইও যে লিখেছি, ও এটা ভুল না, সিস্টেমেটিক ইঞ্জিন আউটপুট ভুল। কারেক্ট আনসার কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং নিচে দেখেন একটা ফিডব্যাক লেখা থাকবে। ফিডব্যাকের মধ্যে কি লেখা থাকবে, এসইও এর পূর্ণরূপ কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে ছোটখাটো একটি ক্লাসও আমরা পাচ্ছি, যাতে আমাদের যেটা ভুল আছে সেটা আমরা কি কারণে ভুল হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাকে বলেন যে এরপরে আমাদের আর বুঝতে কোনো সমস্যা হতে পারে নাকি না। তো আমরা বুঝতে পারছি। তো আমাদের রোল নাম্বার আমরা জানি যে এরকম করে সামথিং থাকবে। আমার প্রায় স্টুডেন্টের সমস্যা হলো, স্যার আমি রোল নাম্বারটা ভুলে গিয়েছি, আমার মেসেজটা কেটে গিয়েছে, আমার মোবাইল ভেঙে গিয়েছে, আমি
কোনো কারণে আমার মোবাইলটা হারিয়ে গেছে। তো আমরা কি করব? আমরা অফিস টাইম হলো 10টা থেকে 5টা, আমরা মোবাইলে কল দিব। ওর অল আমার স্টুডেন্টরা কেউই অফিসে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন না। হোয়াটসঅ্যাপে কিন্তু সবাই ব্যস্ত থাকে। তো আমরা কি করব? এটি কল দিব। কল একবার না ধরলে কয়েকবার দিব। ঠিক আছে? যে পর্যন্ত কল না ধরবে আমরা দিব। কল দিয়ে আমরা কি করব? আমরা বলবো, আমাদের মোবাইল নাম্বার দিয়ে বলবো যে প্লিজ আমাদের যে স্টুডেন্ট আইডিটা আছে একটু দয়া করে দেন। আমরা ক্লিয়ার হয়েছি? আমাদের স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার যেটা আছে একটু আমাকে দেন। তো সবাই ক্লিয়ার? মেবি আপনাদের এই কোশ্চেনটা বাকি ছিল, আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা সবাই প্রবলেমটা সলভ হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার। এখন নেক্সট আমাকে আরেকটা কোশ্চেন করছে, স্যার 25 তারিখে কেন আমরা অন্য কোনো ডেটে দিতে পারছি না? কারণ আমাদের কিন্তু এটা শিডিউল আছে, ঠিক আছে? তো 1 থেকে 13তম ক্লাস মানে 14তম ক্লাসের আগে কিন্তু আমাদের এক্সামটা দেওয়া লাগবে। তো আমরা অন্য কোনো টাইমে দিতে পারবো? অন্য কোনো টাইমে দিতে পারবো না। তো আমরা এটাও ক্লিয়ার। আমরা যেহেতু এক্সাম নিয়ে অনেকক্ষণ ধরে গল্প করলাম, তো আমাদের এক্সাম টাইম কবে? এক্সাম টাইম হলো 23 সেপ্টেম্বর 2025। তো আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে খুব ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। আমার স্টুডেন্টদের একটি খুবই খারাপ অভ্যাস আছে। আজকে কয় তারিখ? আজকে কিন্তু 18 তারিখ। 19 তারিখ বাদ দিলাম, 20 তারিখ কিন্তু, 19 তারিখও আমাদের নর্মালি অফিস খোলা থাকে। তারপর 19 তারিখ বাদ দিলাম, 20 তারিখ সময় আছে, 21 তারিখ সময় আছে, 22 তারিখ সময় আছে, 23 তারিখ সময় আছে। তো এতদিন যে সময় আছে, এর মধ্যে কারো কি 10টা থেকে 5টার মধ্যে অফিসে কল দিয়ে রোল নাম্বার পাওয়া বা রোল নাম্বার নেওয়া কি ইম্পসিবল ম্যাটার? যদি তারা ব্যস্ত থাকে, কয়েকবার কল দিয়ে কি নেওয়া কি ইম্পসিবল মনে হয়? আমি একটু চ্যাটটা আপনাদের সাথে ওপেন করে একটু আমাকে বল, এটা কি ইম্পসিবল? 10 থেকে 5টার মধ্যে, এতদিনের মধ্যে যদি আপনার না থাকে ফোন নাম্বার, মেবি এরকম, যা আপনার যদি রোল নাম্বার না থাকে, ওকে, আপনার এই প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি। জান, একটা তো আমি দিয়ে দিলাম আপনার চ্যাটে। আরেকটা যদি আমরা আমাদের এখানে যাই, উপরে কি আমরা রোল নাম্বার, আমরা কি নাম্বার দেখতে পাচ্ছি? এখানেও কিন্তু আমরা কল দিতে পারি। আমরা যেখানেই কল দিই জাস্ট রোল নাম্বারটা চাইলেই হবে। আমি অলরেডি একটা নাম্বার দিয়েছি, এখানে রোল নাম্বার দিয়ে। এখন আমার স্টুডেন্টদের একটি খুব ভালো একটা অভ্যাস আছে। এক্সাম টাইম কয়টা? 9টা। ঠিক আছে? আমাকে ঠিক 9টা বাজার 5 মিনিট আগে আমাকে কল দিবে। ওকে, আমি বলছি, কল দিয়ে বলবেন যে আপনি এলডিএম 98 এর স্টুডেন্ট, আপনার রোল নাম্বার এত, প্লিজ আপনার স্টুডেন্ট আইডিটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমার স্টুডেন্টের কাজ হলো এই 8টা 55-তে কল দিবে। কল দিয়ে বলবে, স্যার আমি রোল নাম্বার হারিয়ে ফেলেছি, আমাকে একটু রোল নাম্বারটা দেন। ঠিক আছে? আমি অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি, শারমিন আপু। আপনি ওখানেও দিয়ে দিবেন, আমি রোল নাম্বার দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বার এখানেও দিয়ে দিয়েছি, চ্যাটেও দিয়ে দিয়েছি, আর এখানেও লেখা আছে, মোবাইল নাম্বার লেখা আছে। আমার কাছে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার নেই, আপনাদের রোল নাম্বার নেই, সবকিছু অফিসে আছে। ঠিক আছে? রোল নাম্বার আইডি সেম, রোল নাম্বার আর আইডি সেম। তো আমাকে, যেহেতু সবাই বুঝতে পারছি, তো আমাকে 8টা 55-তে প্রায় আপনারা কল দেন। ঠিক আছে মুবাশির ভাইয়া, মুবাশির। এক্সাম সিলেবাস আমি বলে দিয়েছি, এ পর্যন্ত যা যা ক্লাস হয়েছে 1 থেকে 13তম ক্লাস। আমরা তো আমাদের
আমাকে 9টা 55-তে আর কি কল দিয়ে বলবেন না, স্যার আমি মোবাইল, আমার রোল নাম্বার ধরতে পারিনি, ব্যস্ত ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমার এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল, এগুলো পারিনি। আমাদের এখনো অনেক দিন সময় আছে, আমরা দিতে পারি। এখন নেক্সট সমস্যা আমার স্টুডেন্টদের হয়, স্যার কোশ্চেনটা তো ইংরেজিতে হবে, তো সেক্ষেত্রে আমি কি করব? তো সেটাও আমার স্টুডেন্টদের সমস্যা, যে ইংরেজিতে কোশ্চেন হয়, এটা আমার সমস্যা, এটা আমি কিভাবে সলভ করি? তো আমি যদিও বলি না যে এটা করেন, তাও আমি দেখিয়ে দিই। আমরা যদি আমাদের গুগল ক্রোমে আসি, মোবাইল এবং পিসিতে সেম, আমরা থ্রি ডটসে ক্লিক করব, আমরা পেজ নেই, গুগলে যাই, এখানে যে থ্রি ডটসে ক্লিক করি, এখান থেকে ট্রান্সলেট দেখতে পারবো, ডান সাইডে ট্রান্সলেট থাকবে, এটা এখানে ক্লিক করলে আমি দেখাতে পারবো না। ডান সাইডে কি থাকবে? ট্রান্সলেট। তো ট্রান্সলেটে আমরা এখান থেকে ইংলিশ আছে, আমরা থ্রি ডটস থেকে চুজ ল্যাঙ্গুয়েজে ক্লিক করব, তারপর ইংলিশ থেকে আমরা বাংলাতে নিয়ে যাব। যদি আপনার খুবই বাংলা পছন্দ হয়, আপনি বাংলাতে চেঞ্জ করতে পারবেন। আর এটা যে কোনো পেজে করতে পারবেন, চাইলে গুগল ফর্মও করতে পারেন। বিষয়টি ক্লিয়ার? আপনি চাইলে আজকেও রাত্রেবেলা ট্রাই করে দেখেন যে আপনি যে কোনো পেজ করতে পারেন নাকি। তো যে কোনো পেজ যদি করতে পারেন, তাহলে আপনি গুগল ফর্মের আমাদের এক্সাম শিটও করতে পারবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? থ্রি ডটস ক্লিক করে ট্রান্সলেট, পরে থ্রি ডটস ক্লিক করে চুজ এ ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বাংলা যদি করি, তাহলে পুরো পেজটাকে বাংলাতে ট্রান্সলেট করে দিবে। ক্লিয়ার হয়েছে আমার স্টুডেন্ট যারা ইংরেজিতে খুবই বেশি দুর্বল তাদের জন্য? ঠিক আছে। যদিও আমার কোশ্চেনে এমন কোনো নেই যেটা খুবই মানে ইংরেজিতে কঠিন, তারপরেও আমার যদি কোশ্চেন, স্টুডেন্ট এত কোশ্চেন হয়, আমরা বাংলা করে নিব। আশা করি বুঝতে পেরেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা এক্সাম নিয়ে আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আজকের ক্লাস হলো এসইও, ইন্ট্রোডাকশন টু এসইও, এবং আগামীকালের ক্লাস কিওয়ার্ড যে আছে, কিওয়ার্ড ক্লাস। তো এই দুটো ক্লাস কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। মুবাশির ভাইয়া মেবি, মুবাশির ভাইয়া মেবি, তো এই দুটো ক্লাস হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুটো ক্লাস কিন্তু থিওরিটিক্যাল ক্লাস। ঠিক আছে। আজকের ক্লাস হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুটো ক্লাস থেকে বেশিরভাগ কোশ্চেন আসবে। ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়েছি? তো আজকের ক্লাসে কিন্তু বেশিরভাগ প্র্যাকটিক্যাল কিছুই হবে না। আজকে কি হবে? শুধু থিওরিটিক্যাল। আজকেরটা দিয়েও হবে থিওরিটিক্যাল, এবং আগামী ক্লাসেরটাও থিওরিটিক্যাল হবে। সবাই ক্লিয়ার হয়েছি? মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি, তো আমরা তাহলে আগাই। আজকের ক্লাস টপিক হলো আমাদের এসইও। তো এসইও বোঝার জন্য আমরা, এসইও ক্লাস না আজকে আমাদের 99 দিকে, সরি, ভাবছি আমাদের পোস্ট কই 98। তো আমরা তাহলে এখন দেখি, আমরা একটি ইনকগনিটো মোড নেই। তো আমরা আজকে শিখি ইনকগনিটো মোডটা কি। ইনকগনিটো মোড হলো যে আপনি কি কি পোস্ট করছেন। আমরা যখন ব্রাউজারে ইনকগনিটো মোডটা কেন ব্যবহার করি সেটা আমরা একটু বুঝি। আমরা ইনকগনিটো মোড তখন ব্যবহার করি যখন আমি কোনো ওয়েবসাইটকে চাই না আমি যে ওয়েবসাইটে গিয়েছি সেটার সে জানুক, এবং ওই ওয়েবসাইট থেকে কোনো ডাটা আমার ব্রাউজারে দেখ, অথবা আমি যখন কোনো ফর্মে আমার ইনফরমেশনটি দিব সেই ইনফরমেশনটি সেভ করুক। এরকম যদি না চাই, তাহলে আমরা ইনকগনিটোটা ইউজ করি। অ্যাট দ্য সেম টাইম, আমরা যদি আমাদের যে লোকেশনটা আমরা ডাইরেক্টলি দেখাতে না চাই, তখনও আমরা ইনকগনিটোটা ব্যবহার করি। ঠিক আছে, আমি আবারও বলছি, আমরা ইনকগনিটো কখন ব্যবহার করি? আমরা আমাদের ব্রাউজিং হিস্টোরি যদি আমরা দেখাতে না চাই,
বা আমরা সেভ করতে না চাই, তাহলে আমরা ইনকগনিটো মোড ব্যবহার করি। আমরা যখন অন্যান্য ওয়েবসাইট থেকে কিছু ডাটা আমাদের ব্রাউজারে রাখতে চাই, তো এই ডাটাটা যদি আমরা রাখতে না চাই, তখন আমরা ইনকগনিটো ব্যবহার করি। এই যে ডাটাটা রাখতে চাই তাকে নর্মালি কুকিজ বলে। তো এই ডাটা যদি আমরা রাখতে না চাই, তখন আমরা ইনকগনিটো ব্যবহার করি। এছাড়া ফর্মের মধ্যে থেকে শুরু করে অন্যান্য জায়গায় যখন আমরা সেন্সিটিভ ইনফরমেশন দেই, সেটাও যদি আমরা না চাই যে আমার ব্রাউজার সেভ করে, তখন আমরা ইনকগনিটো মোডটি ব্যবহার করি। এছাড়াও আমরা যে কোন লোকেশনে আছি, ধরেন আমি ঢাকাতে আছি কিন্তু আপনারা জানবেন না আমি ঢাকাতে আছি, হতে পারে আমি অন্য কোনো লোকেশনে আছি, তো এরকম আমরা যদি লোকেশনটা না জানাতে চাই, তখন আমরা ইনকগনিটো মোডটি ব্যবহার করি। কিন্তু নর্মালি আমাদের আরো অনেক ব্রাউজার আছে, এটাকে আরো বেটার ভাবে ইউজ করার জন্য, আমাদের লোকেশন হাইড করার জন্য আমরা ব্রেভ ব্রাউজার ইউজ করতে পারি। ব্রেভ ব্রাউজারে আরো অনেক সেটিংস আছে, সেগুলো আরো টুইক করে আমরা আমাদের পুরো লোকেশনটা হাইড করতে পারি। এছাড়া আমরা আরো টর ব্রাউজার আছে, সেই ব্রাউজারটাও আমরা ব্যবহার করে আমাদের লোকেশনটা সম্পূর্ণ হাইড করতে পারি। নর্মালি ট্রর ব্রাউজার নর্মালি ডার্ক ওয়েবে ঢোকার জন্য ব্যবহার করা হয়। তো আমরা সেগুলো আর কি না যাই, কিন্তু আমি বলছি যে আমরা নর্মালি কোন কোন জায়গায় যেতে পারি। আমরা এই নিজেদের লোকেশনটা হাইড করার জন্য আমরা এগুলো নর্মালি ব্যবহার করতে পারি। আবার আমরা এগুলো কিন্তু ইনকগনিটো মোড দিয়ে কিন্তু যাই না, আমরা নর্মালি টর ব্রাউজার দিয়ে ওগুলো জায়গায় যাই। যাই হোক, আমরা এগুলো না বলি। তো আমরা কোথায় যাচ্ছি, আমরা নর্মালি ইনকগনিটো মোড দিয়ে কি করি, নর্মালি ইনকগনিটো মোড দিয়ে আমরা আমাদের লোকেশনটা নর্মালি মোটামুটি হাইড করার জন্য আমরা যাই। ঠিক আছে, তো আমরা এখন তাহলে গুগলে যাই। তো মনে করেন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এই ইয়ারফোন প্রাইস ইন পিটি দিয়ে সার্চ দিলাম। ইয়ারফোন প্রাইস ইন পিটি দিয়ে সার্চ দিয়ে একটা পার্সন যদি সার্চ দেয়, তো ফার্স্ট এসে স্টার টেক দেখবে। সে তো জানে না ইয়ারফোন কোন ব্র্যান্ডের ভালো, এটা অ্যাওয়ি ভালো নাকি অন্য কোনো ব্র্যান্ড আছে, ইন্ডিয়ান ব্র্যান্ড আছে, অন্য কোনো ব্র্যান্ড, অনেক কোনো ব্র্যান্ড আছে। তো সে তো জানে না, সে ইয়ারফোন প্রাইস দিয়ে বেরিয়ে দিয়ে সার্চ দিবে। সে তো দেখবেও না যে কোন, মনে করেন রায়ান্সের আফটার সেল ভালো নাকি দারাজ ভালো নাকি কেজেড ভালো নাকি স্টারটেক ভালো, এগুলো তো সে দেখবে না। সে দেখবে কি, ফার্স্ট পেজে যেটা ফার্স্টে এসেছে সেটাই কিন্তু দেখবে। দেখা যাবে সে এখানে চলে গিয়েছে। এখানে চলে যাওয়ার পরে প্রথমে যে লিস্টে যেটা আসবে, ইয়েসন, এটা আমি, এটাও কিন্তু আমি ঠিকমতো নাম জানি না। ও কি করবে, ও এটা যাবে, ওইখানে গিয়ে এই পোর্শনে গিয়ে এটা কিন্তু কিনে ফেলবে। ও এটাও দেখবে না এটা ডেসিবেল কত, কতটুকু টলারেন্স আছে, কতটুকু কেবল লেন্থ আছে, কতটুকু ভালো সাউন্ড দিচ্ছে, এগুলো কিন্তু সে দেখবে না। সে কি করবে, ডাইরেক্ট কিন্তু এটা ওকে, এটা কিনে ফেলবে। ঠিক আছে, কেন কিনে ফেলবে, কারণ ওর সার্চ র্যাঙ্কে কিন্তু সামনে এসেছে। তার মানে আমরা কি বুঝলাম, গুগলের পেজের ফার্স্ট পেজে যেটা আসবে তার বিজনেসটা কিন্তু বেটার হয়। তো একটি বিজনেস বা একটি ওয়েবসাইট যখন গুগলের র্যাঙ্কের ফার্স্ট পেজে আসে, সেটাকে আমরা কি বলি, সেটা আর কি আমরা এসইও এর, সার্চ ইঞ্জিন অপটিমাইজড পেজ বলি বা ওয়েবসাইট বলি। এবং আমরা বলি তার বিজনেসটা যখন গুগলের ফার্স্ট পেজে থাকে, তাহলে তার বিজনেসটি মেবি বেটার অবস্থায় আছে। তো এটা আমরা এসইও এর স্পেশালিস্ট একজন বলেছিল, যদি আমরা ধরেন একটি লাশকে আমরা গুম করতে চাই, সব থেকে ভালো উপায় কি, আমরা যদি গুগলের সেকেন্ড পেজে এটাকে রেখে দিই। কারণ বেশিরভাগই দেখা যায় গুগলের সেকেন্ড পেজে কিন্তু আসে না তার সার্চ রেজাল্ট পেতে, ফার্স্ট পেজেই পেয়ে যায়। তো সে কিন্তু গুগলের সেকেন্ড পেজে যায় না, ফার্স্ট পেজে থেকে যায়। তো আমরা এটা কি বুঝলাম, যে আপনার একটি বিজনেস যদি বেটার করতে হয়, আপনার সার্চের গুগলের অ্যালগোরিদম বুঝতে হবে কিছুটা, এবং কিভাবে একটা বেটার কিওয়ার্ডস ব্যবহার করে আপনি যদি গুগলে সার্চ দেন, বা একটা পার্সন কিভাবে সার্চ দিলে আপনার বিজনেসটি বা আপনার পোস্টটি আসতে পারে, যাতে আপনার বিজনেসটি বেটার হতে পারে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম এসইও এর
বিষয়টি কি এবং এসইওটি কেন দরকার। তো আমরা আরো বেটার ভাবে উপস্থাপন করার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, সেটা আমরা দেখি। তো এসইও কি, আজকে আমরা জানবো এসইওটা কি, কাকে বলে, টাইপ কি এবং ক্লাসিফিকেশন কি, এগুলো আমরা জানবো। ঠিক আছে, আজকে একবারে আমরা বেসিক জানবো। ঠিক আছে, আহামরি কিছু জানবো না, আমরা বেসিক জানবো। তো আমরা জানি এসইও কি, এসইও কাকে বলে এবং কাকে, কত প্রকার, এগুলো আমরা জানবো। ঠিক আছে, তো আজকের ক্লাস থেকে কিন্তু এবং আগামীকালের ক্লাস থেকে আমি আবারও বলছি সবচেয়ে বেশি কোশ্চেন থাকবে আমাদের এমসিকিউতে। তো আমরা তাহলে দেখি এসইও কি। তো হোয়াট ডাজ এসইও মিন? এসইও মানে কি? এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি যদি আপনাদের একটু জিজ্ঞেস করি, আমরা কি সবাই জানি, একটু আগে যদিও আমরা জেনেছি যে গুগলে কিভাবে র্যাঙ্ক, একটি ওয়েবসাইট র্যাঙ্ক হয় আমরা কিন্তু দেখেছি। আমি আপনাদের একটু জিজ্ঞেস করি, আপনারা আমাকে বলেন তো, আমরা কি জানি কিভাবে ইউটিউবে টাকা ইনকাম করা যায়? আমরা জানি ইউটিউবের ভিডিও দিয়ে কিভাবে টাকা ইনকাম মানুষ করে। আমরা কি জানি? ইয়েস বা নো বলেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা জানেন। ওকে, আমরা অনেকেই দেখতে পারছি জানি, অনেকেই দেখতে পাচ্ছি জানি না। ঠিক আছে, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার। ধরেন ইউটিউবে কিভাবে টাকা ইনকাম করা যায়। ইউটিউবে যখন একটি ভিডিও পোস্ট করেন, সেই ভিডিওটা যখন মনিটাইজ হয়, বা আপনার যখন চ্যানেলে পোস্ট করেন, অবশ্যই ভিডিওটা চ্যানেলে পোস্ট করতে হবে। সেই চ্যানেল যখন মনিটাইজ হয়, মনিটাইজ হওয়ার পরে এই ভিডিওটার উপরে অ্যাড বসে। এই অ্যাড এর কারণে যখন ভিডিওটা অনেক মানুষ দেখে, তখন আপনি তার উপরে একটি রেভিনিউ পাবেন। প্রতি মাসে হতে পারে, অবশ্যই যত মানুষ দেখবে তার উপরে আপনি রেভিনিউ পাবেন। তো এই রেভিনিউটা আপনার ব্যাংকে আসবে। তো আমরা বুঝতে পারছি, মেবি সবাই বুঝতে পেরেছি কিভাবে আমরা ইউটিউবে টাকা পাই। এখন আমাকে, আমরা সবাই বুঝতে পারছি যে কিভাবে নর্মালি টাকা পাই। এখন মনে করেন আপনি একটা ডিম পোচের ভিডিও দিয়েছেন। এই ডিম পোচে ভিডিও তো আরো অনেক ভিডিও আছে, আরো সুন্দর মতো একটি ডিম পোচ কিভাবে করা যায়। ঠিক আছে, আমরা ডিম পোচে না দিই, আমরা একটি ফ্রেঞ্চ অমলেট দিই। একটা ফ্রেঞ্চ অমলেট, FRENCH, ফ্রেঞ্চ অমলেট দিই। তো আপনি যদি ফ্রেঞ্চ অমলেট একটা করতে পারেন, তো আমরা যদি ইউটিউবে সার্চ দিই দেখবেন অনেক টাইপের ফ্রেঞ্চ অমলেট আমরা দেখতে পারবো। কিন্তু আপনারটাই কি কারণে আসবে ফার্স্টে? যদি মানুষ যদি ফার্স্টের দিকে আপনারটা না দেখে, তাহলে কিন্তু দেখতে পারবে না, আপনার সেই পোস্টটি দেখতে পারবে না। কখন দেখতে পারবে? যদি আপনার কিওয়ার্ড, আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় এবং আপনি সুন্দরভাবে এমন ভাবে প্রকাশ করতে পারেন যাতে ইউটিউব বুঝতে পারে যে আপনি যে জিনিসটি দিয়েছেন সেটি মানুষ চায়। সেটা যখন আপনি সুন্দর মতো ওকে বোঝাতে পারবেন, তখনই কিন্তু আপনার কন্টেন্টটি সবার আগে দেখাবে এবং আপনার ভিডিওটি সবার আগে প্রকাশ করে সবাইকে দেখাবে। এবং যখন সবাইকে দেখাবে, তখন কিন্তু আপনার ভিডিওটা বেশি ভিউ হবে। তো বুঝতে পারছি যে এখানে কিন্তু কিওয়ার্ড এবং কিওয়ার্ডের উপরে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। তো আমরা কি বুঝতে পারছি যে এসইওটা কি? এসইও হলো, আমরা এতটুক থেকে আমরা কি বুঝতে পারলাম, এসইও এর সংজ্ঞা আমরা কি বলতে পারি? এতটুক থেকে আমরা বুঝলাম যখন কোনো ওয়েল অপটিমাইজড কোনো ওয়েবসাইট হতে পারে, কোনো পোস্ট হতে পারে, বা কোনো কন্টেন্ট হতে পারে, সার্চ ইঞ্জিন, যেমন ইউটিউব এটি সার্চ ইঞ্জিন বা গুগল এটি সার্চ ইঞ্জিন, এগুলোর রুলস এবং রেগুলেশন গুলো ফলো করে ডিজাইন করলেন বা পোস্ট করলেন, এবং নির্দিষ্ট কিওয়ার্ড ধরে ধরে আমরা যখন গুগলে অথবা ইউটিউবে আমরা র্যাঙ্কিং করলাম, এটাকে আমরা কি বললাম? আমরা তখন এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বললাম। আমরা মেবি ক্লিয়ার হয়েছি?
আমি আবারও বলছি, যখন কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট অথবা আপনার পোস্ট বা কন্টেন্ট সার্চ ইঞ্জিনের রুলস বা রেগুলেশন গুলো ফলো করে ডিজাইন করলেন বা পোস্ট করলেন, এবং নির্দিষ্ট কিওয়ার্ডস ধরে আপনি সার্চ ইঞ্জিনকে সেই পোস্টের আঙ্গিকে র্যাঙ্কিং করলেন, সেটাকে আমরা কি বলছি? আমরা এসইও বলছি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে এসইও কি এবং মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। তো আমরা এগুলো স্ট্রাকচার এবং কন্টেন্ট অনুযায়ী যদি সাজাই, তাহলে কিন্তু সুন্দর মতো অপটিমাইজ করা পসিবল। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি। একটু আগে আমরা কি দেখলাম? কিউ ইয়ারফোন প্রাইস ইন বিটি। তো ইয়ারফোন প্রাইস ইন বিটি তো আমরা কিওয়ার্ড বুঝতে পারলাম। তো কিওয়ার্ড দিয়ে যে আমরা সার্চ দিয়ে জিনিসটা পেলাম, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এগুলোকে কি বলে, নর্মালি কি বলে এগুলোকে? তো এগুলোকে একটা হলো কিওয়ার্ড, আর একটা হলো কি ফ্রেজ। তো কিওয়ার্ড কাকে বলে এবং কি ফ্রেজ কাকে বলে সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। তো কিওয়ার্ড এবং কি ফ্রেজ কাকে বলে? কিওয়ার্ড মানে হলো একটি শব্দ, এবং কি ফ্রেজ মানে হলো অনেকগুলো শব্দ মিলে একটা হয় কি ফ্রেজ। তো একটি শব্দ যদি আমি কিওয়ার্ড বলি, তার মানে কি? কিওয়ার্ড আমি আরেকটি উদাহরণ দিই, যেমন হলো শপিং মল, সেটাকে আমরা কি ওয়ার্ড বলি। আর যদি কি ফ্রেজ যদি আমি ধরি, তাহলে অনেকগুলো শব্দ মিলে হয় কি ফ্রেজ। যেমন বেশ শপিং মল বিডি, তার মানে হলো কি ফ্রেজ। তো আমরা কিওয়ার্ড এবং কি ফ্রেজ আমরা ক্লিয়ার হয়েছি। আমরা তাহলে সার্চ ইঞ্জিন কি কি আছে সেগুলো আমরা একটু জেনে আসি। সার্চ ইঞ্জিন গুলো কি? এগুলো সবগুলোই কিন্তু সার্চ ইঞ্জিন। যেমন ইয়াহু এটি সার্চ ইঞ্জিন, গুগল এটি সার্চ ইঞ্জিন, বিং এটি সার্চ ইঞ্জিন, তারপরে তারপরে আমাদের ডাক ডাক গো এটি সার্চ ইঞ্জিন, বিং, তারপরে আস্ক এটি সার্চ ইঞ্জিন, যেটা এখন আর ইউজ হয় হয় না। তারপরে আমরা ওয়াল ফার্ম আলফা এটি সার্চ ইঞ্জিন। আর বাংলাদেশেরও কিন্তু সার্চ ইঞ্জিন আছে, সেটা হলো পিপিলিকা। ঠিক আছে, পিপিলিকাও কি আমাদের বাংলাদেশের সার্চ ইঞ্জিন। এগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে, মানে যেগুলো কিওয়ার্ড দিলে আপনার পেজটি উপরের দিকে আসবে, সেটা কি? সেটা হলো আমাদের সার্চ ইঞ্জিন। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি সার্চ ইঞ্জিন কাকে বলে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলে। তো হাউ এসইও ওয়ার্কস, তো এসইও কিভাবে কাজ করে সেটি আমরা একটু বুঝে আসি। তো এসইও তিন ভাবে কাজ করে। ফার্স্টে হলো ক্রলিং, পরে ইন্ডেক্সিং, তারপর হলো র্যাঙ্কিং। ঠিক আছে, ফার্স্টে ক্রল করবে, পরে ইন্ডেক্সিং করবে, পরে র্যাঙ্কিং করবে। ঠিক আছে, খুব ইজি ভাবে, মানে প্রথমে ক্রলিং করবে, ইন্ডেক্সিং করবে, র্যাঙ্কিং করবে। তো এটার মানে কি স্যার? কিছু তো বুঝলাম না। তো আমরা তাহলে বুঝি এই তিনটার মানে কি। তো এই তিনটার মানে আমি একটি ছবি দিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করি। তো প্রথমে আপনি মনে করেন একটি ওয়েবসাইট পাবলিশ করলেন বা আপনি একটি কন্টেন্ট পাবলিশ করলেন, তখন আপনার গুগল এর একটি বট বা গুগল ক্রোমের ধরে রাখতে পারেন, একটি কাল্পনিক বট কি করে? এটার উপর দিয়ে, আপনার কন্টেন্টের উপর দিয়ে ডান থেকে বাম পর্যন্ত এভাবে হেঁটে যায়। হেঁটে গিয়ে এই ভার্চুয়াল বট হেঁটে গিয়ে ট্রাই করে আপনার কন্টেন্টটি কি লিখেছেন সেটা পড়ে বোঝার ট্রাই করে। জাস্ট ইমাজিন, আপনি যেটা পোস্ট করেছেন এটি একটি খাবারের পোস্ট করেছেন। খাবার রিলেটেড পোস্ট অনেকেই করে, ধরলেন এটি খাবার রিলেটেড পোস্ট করেছে। মনে করেন এটি বার্গার নিয়ে পোস্ট করেছেন। তো বার্গার কেমন আছে, খাবার টেস্টি ছিল, এরকম একটা পোস্ট করেছেন। তো আমাদের এই বট কি বুঝলো? এটি একটি ফুড রিলেটেড পোস্ট, সেটি হলো বার্গার। তো সে কিন্তু খুব ক্লিয়ারলি এই পোস্টটি পড়ে বুঝতে পারলো। তাহলে সে এই যে এখানে হেঁটে গেল, এটাকে আমরা কি বলছি? আমরা এটাকে ক্রলিং ফেস বলছি। কারণ কি? সে হেঁটে গিয়েছে। তাহলে আপনি দেখেন এখানে লিখে দিয়েছি আমি, সার্চ ইঞ্জিন স্পাইডার্স go to your website or post and understands your page content. এটা কি? এটা হলো আমাদের ফার্স্ট টাইপ, এটা হলো ক্রলিং। ফার্স্টে আমাদের ক্রলিং গেল,
তারপরে হলো আমরা দেখতে পাচ্ছি, আমি এটা মুছে দিই। এরপরে হলো এই সাইটটা তো সে বুঝতে পারলো সে খাবারের টাইপের। তারপরে সে যাওয়ার পরে দেখতে পাচ্ছি দ্য সাইট। এরপরে হলো সেকেন্ডটা হলো ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং মানে কি, আপনারা যে খাবার, তার তো শুধু খাবার না, তার তো আরো টাইপের ওয়েবসাইট আছে বা কন্টেন্ট আছে। ধরেন এটা হলো, এর তিন টাইপের কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছি। ধরি এটা ফুড টাইপের, এটি হলো কার টাইপের মানে গাড়ি টাইপের, এটা ধরেন ড্রামা টাইপের কন্টেন্ট মানে নাটক টাইপের কন্টেন্ট। তো সে বুঝতে পারছে এটা ফুড টাইপের কন্টেন্ট, সে কি করবে, এই ফুড টাইপের কন্টেন্টের মধ্যে বার্গারকে ঢুকিয়ে দিবে। তো আপনার যে কন্টেন্টটি আছে সেটি ক্যাটেগরি হিসাবে সে আলাদা আলাদা মধ্যে ঢুকিয়ে দিবে। আমরা বুঝতে পারছি ইন্ডেক্সিংটি কি, আপনার সাইটটিকে সুন্দর মতো ইন্ডেক্সিং করবে, যে কোন সাইটের সাথে আপনারটা বা কোন কন্টেন্টের সাথে আপনারটা যাবে, সে কন্টেন্টের অনুযায়ী সে আলাদাভাবে রেখে দিবে। লাস্টে যেহেতু সে আলাদাভাবে রেখে দিয়েছে, মনে করেন কোনো ইউজার কেউ সার্চ দিয়েছে এখানে গুগলের সার্চ ইঞ্জিনে, কেউ যদি সার্চ দেয়, মনে করেন বার্গার দিয়ে সার্চ দিয়েছে, যেহেতু বার্গার দিয়ে যেহেতু সার্চ দিয়েছে, তাহলে এখান থেকে সে ইজিলি এই ফুড কন্টেন্ট থেকে বার্গার দিয়ে আপনার কন্টেন্টটি তার সামনে প্রকাশ করবে। এই যে লাস্টের পোর্শনটি দেখলাম, এটা কি, এটি হলো আমাদের র্যাঙ্কিং। তাহলে আমরা দেখলাম যে ওর যেহেতু ইন্ডেক্স করা অলরেডি আছে, যখন কোনো ইউজার কোনো একটি বিষয় নিয়ে সার্চ দিচ্ছে, সে ইজিলি কি করছে, ইন্ডেক্সিং থেকে মানে তার অলরেডি ওয়েবসাইট ভাঙা আছে, বের করা আছে, সেখান থেকে সে তার ইউজারের সামনে নিয়ে যাচ্ছে, সেটাকে আমরা ইন্ডেক্সিং র্যাঙ্কিং করা বলছি। তো এখানে লিখে রাখছি আমি, নেক্সট টাইম হোয়েন এ ইউজার সার্চেস অ্যান্ড ইট ম্যাচেস ইয়োর ওয়েবসাইট and the topic of your content, your website will rank on ACRP. তো আপনার ওয়েবসাইটটি ইজিলি র্যাঙ্ক করবে। যদি আমরা তাও ক্লিয়ার না হই, আমি একটু টেকনিক্যালি তাহলে বোঝানোর ট্রাই করি। তো টেকনিক্যালি যদি একটু চিন্তা করি, তাহলে কি হতে পারে, আমাদের এই ভার্চুয়াল স্পাইডার আমাদের কন্টেন্টের উপরে হেঁটে গেল, কন্টেন্টের ওয়েবসাইট ক্রলিং করেছে, এবং এটা অ্যানালাইজ করে পেস্ট কন্টেন্টটা সুন্দর মতো সে গুগলের সার্ভারে দিয়ে দিয়েছে। ঠিক আছে, গুগলের সার্ভারে স্টোরেজ করেছে যাতে সে ইন্ডেক্স করে। তো এখন মনে করেন আমাদের একজন ইউজার এটি সার্চ দিয়েছে, মনে করেন বার্গার দিয়ে সার্চ দিয়েছে। বার্গার দিয়ে যদি সার্চ দেয়, তাহলে ওদের যে সার্চিং অ্যালগোরিদম আছে, তো ওখান থেকে সার্চ করবে যে বার্গার কই, বার্গার কই, বার্গার খুঁজে দাও। তো এখানে বার্গার খুঁজে দিতে বলবে। তো এখান থেকে সে বার্গার খুঁজবে, বার্গার কই, বার্গার কই, এই বার্গার পেয়েছি। তো বার্গার থেকে ফুড থেকে বার্গারটা খুঁজে দিবে এবং ইউজারকে বার্গার দেখাবে। দেখতে পাচ্ছি বিষয়টি কিন্তু খুবই ইজি, মেবি আমরা সবাই বুঝতে পারছি। তো আমরা তাহলে আগাই। আমরা বুঝতে পারছি এসইওটা কিভাবে করে, ক্রলিং কিভাবে হয়, এবং ইন্ডেক্সিং কিভাবে হয়। ক্রলিং যত ভালো মতো, আপনি যত ভালো মতো নিজের কন্টেন্টটি ক্লিয়ার করবেন, তত ভালো মতো ক্রলিং হবে, এবং যত ভালো মতো ক্রলিং হবে, আপনার ওয়েবসাইটটি তত ভালো মতো কিন্তু গুগলে শো করার পসিবিলিটি বাড়বে। মানে র্যাঙ্কিং এর পসিবিলিটি কিভাবে বাড়বে, যত বেশি ক্রলিং হবে। এই বিষয়টি আমরা অলওয়েজ আমাদের মাথার মধ্যে রাখবো। ঠিক আছে, তো যেহেতু আমরা সবাই ক্লিয়ার হয়েছি, তো আমরা আগাই। তো আমরা এখন জানবো ওয়েবসাইটটি কয় টাইপের আছে, এসইওটি কয় টাইপের আছে। তো এসইও যদি আমরা নর্মালি, যখন আমরা বলবো নৈতিকতার দিক থেকে, মানে মানুষের ভালো খারাপ যেমন আছে, এসইও কিন্তু ভালো খারাপ আছে। তো নৈতিকতার দিক থেকে এসইও কয় টাইপের, নৈতিকতার দিক থেকে মানে ভালো খারাপের দিক থেকে, মানে এথিক্স এর দিক থেকে এসইও কয় টাইপ, চার টাইপ। তো কি কি, একটি হলো হোয়াইট হ্যাট মানে সাদা টুপি, ভালো মানুষ, ব্ল্যাক হ্যাট
কালো টুপি মানে খারাপ মানুষ, গ্রে হ্যাট মানে একটু সন্দেহ টাইপের মানুষ, আরটি হলো নেগেটিভ হ্যাট, লুকায় লুকায় গুতা মারে, এরকম মানুষ। আশা করি বুঝতে পারছি, এক কথায় বুঝতে পারছি যে কি কি আছে। ওকে, এখন এই টাইপ দিয়ে কি হবে? আর কোনো টাইপের নেই, আরো টাইপের আছে। ঠিক আছে, কি কি আছে তাহলে? তাহলে আর যেগুলো আছে সেগুলো দেখি, আর কি কি টাইপের আছে। তো আমাদের আদার টাইপস এর মধ্যে অন পেজ এসিও, যেটা পেজের মধ্যে আমরা যে এসিও করে থাকি, বা আপনার কন্টেন্টের মধ্যে হাতে হাতে যে এসিও করি, সেটি হলো আমাদের অন পেজ এসিও। আমরা হাতের বাইরে মানে অন্যান্য প্ল্যাটফর্মে আমরা যে কাজগুলো করি, যে এসিও গুলো করি, সেগুলোর অফ পেজ এসিও। আমরা কোড দিয়ে যে এসিও গুলো করি, সেগুলো টেকনিক্যাল এসিও। এবং আমরা লোকেশন ভিত্তিক যে এসিও গুলো করি, সেগুলো হলো লোকাল এসিও। মেবি আমাদের সবগুলো বোঝা হয়ে গেছে যে এসিও গুলো কি। তাহলে আমরা এখন সবগুলো ডিটেলস ভাবে বোঝার ট্রাই করি। তো হোয়াইটেড এসিও কাকে বলে, মানে ভালো মানুষ কাকে বলে, সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। তো ভালো মানুষকে সবাই পছন্দ করে, গুগলও পছন্দ করে। তো হোয়াইটেড এসইও কি? গুগলের সুপারিশকৃত যে কোনো যে ওয়েব পেজ বা ওয়েবসাইটের র্যাঙ্কিং এর পদ্ধতি, এই পদ্ধতি অনুসরণ করে গুগলের গাইডলাইন্স মেনে চলেছেন, যা আপনার ব্যবসাকে অনলাইনের নেতিবাচকতা ছাড়াই আপনাকে ভালোভাবে প্রচার করতে সহায়তা করবে। তো হোয়াইট হ্যাট এসইও বুঝতে পেরেছি যে যেসব এসইও আপনাকে ইজিলি গুগলের গাইডলাইন গুলো মেনে দিবে, সেগুলোই কি হোয়াইটেড এসিও। তো কিছু হোয়াইটেড এসিওর মধ্যে কি কি আছে? একটি হলো আপনার, আমরা যেগুলো ক্লাসে করেছি সবই কিন্তু হোয়াইটেড এসিও। তো আপনার ওয়েবসাইটে সর্বোচ্চ মানের টেক্সটই কন্টেন্টে প্রকাশ করা। তো আপনি গুগল খুব অলওয়েজ মনোযোগ দেয় যে আপনার ওয়েব পেজ বা ওয়েবসাইট সার্চারদের সমস্যাগুলো ভালোভাবে সমাধান করতে পারছেন কিনা, সার্চার কি আপনার পৃষ্ঠায় থাকা বিষয়বস্তুর সাথে সন্তুষ্ট কিনা, এবং আপনার বিষয়বস্তু সমস্যার সমাধান করতে পারছে কিনা, এবং আপনার ইউজাররা যে আপনার কাছে সমস্যার সমাধান দিচ্ছে, এটা অবশ্যই কি হতে হবে? মজাদার হতে হবে এবং সহজেই বুঝতে পারতে হবে। যেমন ধরেন আমি বলেছি যে ডিম পোচের কথা বলি, আর ডিম পোচ কিভাবে রান্না করে এটা যদি আমরা একটু ইন্টারেস্টিং ভাবে একটা পাঠকের কাছে প্রকাশ করি, তার কিন্তু অন্যান্য রেসিপিও ভালো লাগতে পারে। ঠিক আছে, তো এভাবে করে আমরা দেখি, যদি এভাবে যদি ওনাদের কন্টেন্টটা প্রকাশ করতে পারি, তাহলে উনি কি করবে? আমাদের অন্যান্য রেসিপি গুলোও ট্রাই করে দেখবে যে ওনার এই ফুড রেসিপি আমার এটা ভালো লেগেছে, অন্যান্য গুলোও দেখি। তো এগুলো কিন্তু গুগল সিরিয়াসলি ভাবে দেখে, এবং ওই সব কন্টেন্ট গুলো গুগল পুশ করে উপরের দিকে। তো আমরা বুঝতে পারছি এটা কি? হোয়াইট রেসিপির টেকনিক, ফ্রেন্ডলি ইউজার ইন্টারফেস রেডি করা। এটা নর্মালি ওয়েবসাইট যারা তৈরি করে তারা একটু দেখবেন যে আমরা যখন ইউজাররা যখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেয়, যখন একটা ওয়েবসাইট রেডি করে, তখন যাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো পাশাপাশি থাকে। মনে করেন আমরা একটি অনেকগুলো ওয়েবসাইট আমরা যখন দেখি, মনে করেন একটা রেসিপির ভিডিও আর কি দেখেছি, রেসিপির ওয়েবসাইট কেউ রেডি করেছি আমরা, ভবিষ্যতে এরকম অনেক ব্লগ পেজ করবো, ব্লগ সাইট করবো অনেক পরে। তো এখানে যদি আমরা রেসিপি দিয়ে কিভাবে করা যায়, মনে করেন একটি ডিম পোচের কথাই বলি, ডিম পোচ করেছেন এবং ডিম পোচ করার জন্য যা যা আর কি লাগে রেসিপি গুলো এখানে লিখে দিয়েছেন। তাহলে বলেন, অবশ্যই যে আসবে তার কিন্তু হ্যাপি হবে, খুশি হবে যে এটা কিভাবে করা যায় সে দেখতে পাচ্ছে। আশা করি বুঝতে পেরেছি, আশা করি আমি বুঝতে পেরেছি। তো আমরা কি করব? আমরা এভাবে করে আমাদেরটা ডিজাইন করব যাতে ইউজার এসে হ্যাপি হয় এবং বারবার আমাদের ওয়েবসাইট হোক, ওয়েব পেজ হোক, ফেসবুক পেজ হোক, বারবার আসতে চায়। আমাদের ফেসবুক পেজও কিন্তু এভাবে আমরা ডিজাইন করতে পারি। মনে করেন এটি পোস্ট করলেন, পোস্টের নিচে আমরা ইউজফুল লিঙ্কগুলো দিয়ে দিলাম।
তাহলে আমাদের কিন্তু ইউজার কি করবে, এখানে বারবার আসার ট্রাই করবে। সোশ্যাল মিডিয়ার বারবার পোস্টগুলো শেয়ার করা, তো অবশ্যই আমরা যেসব পোস্টগুলো করব আমরা বিভিন্ন সোশ্যাল লিঙ্কে শেয়ার করব, যাতে ওইসব জায়গা থেকে ভালো ট্রাফিক আমাদের পোস্টে আসে। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের একটি ওয়াইটেড এসইও এর কাজ। তারপর এইচটিএমএল অপটিমাইজ করা, এটা আমাদের যারা ওয়েবসাইট ডেভেলপার তারা জানবে। তো আমরা কি করব, প্রতিদিন আমরা এইচটিএমএল দেখব নতুন কিছু আসে নাকি, এবং অপটিমাইজ করব যদি কোনো কারণে কোনো দেখা যায় যারা ওয়েবসাইট ডেভেলপার আছে বা ডিজাইনার আছে, কোনো সময় একটা ইমেজ কাজ করে না, ইমেজ ট্যাগ কাজ করে না, বা একটি অন্য ট্যাগ গুলো কাজ করে না, হেডের ট্যাগ কাজ করে না, এগুলো আমরা কি করব, বারবার দেখব এবং এগুলা ঠিক করব। এগুলো কি কাজ? এগুলো কিন্তু আমাদের হোয়াইট হ্যাট এসইওর কাজ। তো যাই হোক, হোয়াইট হ্যাট এসইও কি? আমাদের একটি ভালো পদ্ধতি, যাতে গুগল যদি মানে, তাহলে আপনার শুধুমাত্র কোনো ওয়েবসাইট না, আপনার এসইও, আপনার যে ফেসবুক পোস্ট আছে সেটিও কিন্তু, বা ফেসবুক পেজ আছে সেটিও উপরে তোলা পসিবল। আমি আপনাদের অলরেডি আমার ফেসবুক পেজটা উপরে দেখিয়ে আপনাদের দেখিয়েছিলাম। তো আমরা তাহলে বুঝতে পারছি, এটা উদাহরণ আমি দিয়েছি। মনে করেন এসইও এক্সাম্পল, মনে করেন আড়ং দিয়ে যদি সার্চ দেই, তো দেখতে পাচ্ছি আড়ং এর ওয়েবসাইট কিন্তু চলে আসবে। তো দেখা যাবে এটা অরিজিনাল কন্টেন্ট, প্রপার কিওয়ার্ডস ইউজ করা হয়েছে, হেডিংটা ইউজ করা হয়েছে, এবং এই সাইট আড়ং এর সাইটটাও কিন্তু একটা মোবাইল ফ্রেন্ডলি সাইট, এবং মোটামুটি অনেকগুলো ব্যাকলিংক দিয়ে ব্যবহার করা হয়েছে। তো আমরা একটা কথা মনে রাখবো, যে একটি কন্টেন্ট এসইও করার জন্য আমাদের দুটো জিনিস লাগবে। ঠিক আছে, এসইও বেটার করার জন্য একটি হলো বেটার কিওয়ার্ডস, আরেকটি হলো আমাদের ব্যাকলিংক লাগবে। এটা আমি ক্লাস শেষ পর্যন্ত বলবো। ঠিক আছে, তো ভালো মতো ব্যাকলিংক করা থাকবে। আছে দেখি, এটা কিন্তু উপরের দিকে আছে। তো আমরা এখানে যদি গুগলে সার্চ দিই আরন কুর্তি প্রাইস, তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা আসবে। তো আমরা বুঝতে পারলাম হোয়াইট হেড এসইও গুলো কি, আমরা তাহলে ক্লিয়ার। তো ব্ল্যাক হেড এসইও কাকে বলে, মানে খারাপ মানুষ কাকে বলে? তো আমরা যদি খারাপ মানুষ দেখি, খারাপ মানুষের কাজ হলো যে আমরা যেভাবে একটি ওয়েবসাইটকে খুব দ্রুত উপরের দিকে উঠাতে পারি, অ্যাট দ্য সেম টাইম সেই ওয়েবসাইটকে দ্রুত আমরা গুগলের সার্ভার থেকেও মুছে ফেলতে পারি। তার মানে কি, আমরা যদি কোনো ওয়েবসাইটকে ব্ল্যাক হ্যাট এসইও দেই, খুব দ্রুত এটা গুগলের সার্চ রেজাল্টে চলে আসবে। অ্যাট দ্য সেম টাইম গুগল যদি বুঝতে পারে এটা ব্ল্যাক হ্যাট এসইও ইউজ করা হয়েছে, খুব দ্রুত ওকে গুগলের সার্চ রেজাল্ট থেকে বের করে দিবে। তো আমরা এখানে এই জন্য লিখেছি যে গুগল ব্ল্যাক হ্যাট এসইও হলো দ্রুত উপায় পাওয়ার একটি উপায়, ঠিক তেমনি আপনার সাইটটিকে গুগলের সার্ভার থেকে মুছে পাওয়ারও একটি উপায়। তো আমরা হ্যাট গুগল ব্ল্যাক হ্যাট কৌশলগুলো সবাই গুগলের অ্যালগোরিদমের ম্যানিপুলেশন এবং এক্সপ্লোরেশন দিয়ে কাজ করে। আপনি দ্রুত, যদি দ্রুত র্যাঙ্ক করতে চান এবং স্বল্প সময়ের মধ্যে যদি করতে চান, তাহলে আমরা কি করব, আমরা ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক ব্যবহার করতে পারি। এবং এই পেজটি কিন্তু গুগল লক্ষ্য করে যে আসলে উদ্দেশ্য ঠিক মতো করতে পারছে কিনা। যদি না করে, প্রচুর ক্লিক পাচ্ছে। একটি উদাহরণ দিয়ে আমরা খুবই বুঝতে পারবো। মনে করেন আমি এটি ডিম পোচের কন্টেন্ট রেডি করেছি, খুব সুন্দর ডিম পোচের কন্টেন্ট রেডি করেছি, এবং ওখানে লিখেছি ক্লিক, এবং কন্টেন্টের এর আগে আমি একটা ব্যাকলিঙ্ক দিয়েছি। ব্যাকলিঙ্ক এর মধ্যে লিখেছি ক্লিক টু আর্ন $1,000, you will earn $1,000 if you click here। ঠিক আছে, আমার কথা আশা করি বুঝতে পারছেন। তো কেউ যদি এখানে ক্লিক করে আবার ডিম পোচের পোস্ট দেখে, কেউ কি $1,000 আর্ন করতে পারবে আপনার মনে হয়? মেবি আমার যে লেখা, সে আহ, আপনাদের কোশ্চেন করছি, আমরা আনসার দিতে পারেন। তো আমরা কি দেখতে পাচ্ছি, কেউ যদি আমার, এখানে আমি কি লিখেছি,
যে হ্যাভ এ চান্স টু আর্ন $1,000 ইফ ইউ ক্লিক ইন দিস লিঙ্ক। সে ক্লিক করে কি পেলো? আমার ডিম পোচের ভিডিও পেলো বা ডিম পোচের পোস্টই পেলো। তাহলে সেই ডিম পোচের পোস্ট পেয়ে সে কি $1,000 ইনকাম করতে পারলো? মেবি সে ইনকাম করতে পারলো না। তাহলে কি এই পেজটি যে উদ্দেশ্য পূরণ করার জন্য করা হয়েছিল এটা হয়েছে? এই উদ্দেশ্যটা কি ছিল? সে $1,000 ইনকাম করবে। ইউজার $1,000 ইনকাম করার জন্য ক্লিক করেছিল, কিন্তু সে পেল হলো ডিম পোচ। ঠিক আছে? তার মানে কি গুগল কি বুঝতে পারবে? এটি শুধু ক্লিকই পাচ্ছে। তাহলে এটা কি টেকনিক? এটি কিন্তু ব্ল্যাক হেড টেকনিক। বুঝতে পারছি ব্ল্যাক হেড টেকনিক কি? আমরা তাহলে বুঝতে পারছি ব্ল্যাক হেড টেকনিকটি কি। তো ব্ল্যাক হেড টেকনিকের মধ্যে আর কি কি আছে? লিঙ্ক স্প্যামিং, একটি লিঙ্ক বারবার পোস্ট করা কি? আমি বলেছি যে আমরা যদি গুগলের ফেসবুকেরটাও যদি স্প্যামিং করি, আমরা 10 বারের বেশি একটি লিঙ্ক দিব না একটি অ্যাকাউন্ট দিয়ে। এটি কিন্তু একরকম আমরা লিঙ্ক স্প্যামিং করি। আমরা লিঙ্কটা স্প্যামিং করার সময় একটু চিন্তা ভাবনা করে করব। লিঙ্ক স্প্যামিংটাও কিন্তু একরকম ব্ল্যাক হ্যাট এসইওর মতো কাজ। তারপর হলো কিওয়ার্ড স্টাফিং। তো কিওয়ার্ড স্টাফিং যেটা আছে, এটা হলো অত্যাধিক কিওয়ার্ড ব্যবহার করা। তো আমরা একটি পোস্ট যখন আর্টিকেল লিখি, আমরা বেশিরভাগ কিন্তু 5 থেকে 6টা বা 7, আমি প্রায় বলি যে 5 থেকে 10টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার না করতে। এবং একটি ভালো পোস্টের মধ্যে 10টার বেশি কিওয়ার্ড থাকা বেটার না। কিন্তু যখনই বেশি কিওয়ার্ড দিবেন ওটাকে, আমরা মনে করেন 20টা, 40টা, 50টা কিওয়ার্ড দিবেন, তো ওটাকে কি বলে? কিওয়ার্ড স্টাফিং বলা হয়ে থাকে। অতিরিক্ত অপটিমাইজড এইচটিএমএল ট্যাগস এবং হ্যাশট্যাগ। অতিরিক্ত যদি আমরা এইচটিএমএল ট্যাগ গুলো বেশি করে দিই, যেমন H1 ট্যাগ কিন্তু গুগলে দেখে। ঠিক আছে? গুগলে কোন কোন ট্যাগ দেখে? H1 ট্যাগ মানে হেডিং ট্যাগটা খুব ভালো মতো দেখে। তো আপনি এই H1 ট্যাগে বা হেডিং ট্যাগে যদি বেশি ভালো মতো দেন, বেশি অপটিমাইজ করতে চান, তাহলে সেটাও কিন্তু ব্ল্যাক হেড এসইও টেকনিকের মধ্যে পড়বে। অতিরিক্ত ছবি ব্যবহার করাও আমাদের ব্ল্যাক হেড এসইও এর মধ্যে পড়ে। হিডেন টেক্সট বা লিঙ্ক যদি আমরা দিই, মনে করেন আমাদের এই যে টেক্সটটি আছে এটিকে যদি আমি এই কালার করে দিই, দেখা যাবে এটা হিডেন হয়ে গেছে। এরপরে এটাকে যদি আমি একটা লিঙ্ক করে দেই, তাহলে আপনি বুঝতেও পারবেন না আপনি অন্য ওয়েবসাইটে চলে গেছেন। তাহলে এটা কি? এটাও কিন্তু একটি ব্ল্যাক হেড এসইও টেকনিক। পরে ব্ল্যাক লিঙ্ক কেনা। আমরা জানি ব্যাক লিঙ্ক কেনা বেচা। আমি একটি এসইও ক্লার্ক, একটি ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা ব্যাক লিঙ্ক কিনতেও পারবো, বেচতেও পারবো। তো ব্যাক লিঙ্ক কেনা বেচাটাও কি একটি এসইও? ব্যাকলিঙ্ক কেনা বেচাটাও কি আপনার ব্ল্যাক হেড এসইওর কাজ। কপি করা টেক্সট যদি আমরা কিছুটা চেঞ্জ না করে একই বারবার দিয়ে দিই, সেটাও কি ব্ল্যাক হেড এসইওর কাজ। এই সমস্ত কার্যকলাপ নিম্নমানের কন্টেন্টকে পরিণত করে, কারণ ইউজার, বিজনেস ওনার্স বা ইউজারকে সন্তুষ্ট করার জন্য কন্টেন্ট তৈরি নিয়ে চিন্তিত নয়, তারা কেবল র্যাঙ্কিং চায়। তো এই কারণে ব্ল্যাক হেড এসইও যারা আছে, এটা হলো সবচেয়ে বেশি ইজি। তো ইউজাররা কি করে? ওয়েবসাইট ছেড়ে চলে যায়, কিন্তু সেখানে আর আসে না। এই কারণে আর কি আমরা এই কাজটি করব না। আমরা ট্রাই করব যে আমরা শুধুমাত্র হোয়াইট হেড এসইওর দিকে আর কি যাব, ব্ল্যাক হেড এগুলো ইউজ করব না। তো ব্ল্যাক হেড এসইওর আমি উদাহরণ দিয়েছি। মনে করেন একটি ওয়েবসাইট আমরা করলাম, সেটি স্টোর বিডি, এর মধ্যে বেশিরভাগ কিওয়ার্ড স্টাফিং করলাম, যেমন বেস্ট বাই, বেস্ট বাই, বাই বেস্ট মোবাইল, বিডি মোবাইল। এরকম আমরা অনেক কিওয়ার্ড গুলো আমরা এর মধ্যে দিলাম। হিডেন হোয়াইট টু টেক্সট দিলাম, মানে যাতে কেউ দেখতে না পারে, আমার কিওয়ার্ড গুলো লেখাগুলো দেখতে না পারে। কপি, অন্যজনের কপি গুলো আমরা প্রোডাক্ট গুলো এখানে কপি করে দিলাম। এবং এখানে যে ব্যাকলিঙ্ক গুলো দিলাম, এগুলো আনন্যাচারাল ব্যাকলিঙ্ক। তো এখানে আমরা এই যে জিনিসগুলো দিয়েছি, এগুলো কি? আমাদের গুগল কি মনে করবে? এই ওয়েবসাইটটি মেবি হ্যাক করা অথবা স্প্যামি ওয়েবসাইট। তো আমরা বুঝতে পারছি ব্ল্যাক হেড এসইওটি কি।
আমরা মেবি ক্লিয়ার হয়েছি ব্ল্যাক হেড এসইও কি। তারপরে হলো আমাদের গ্রে হেড এসইও। তো গ্রে হেড এসইওটি কি? গ্রে হেড এসইও মানেই বুঝতে পারছি ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাট দুটার মিক্স আপ কি গ্রে হ্যাট এসইও। তো গ্রে হেড এসইও যদি বুঝতে চাই, গ্রে হেড এসইও ইতিমধ্যে উল্লেখিত এসইও দুটির মধ্যে মিশ্রণ। নাম থেকেই বোঝা যায় যে ছোট গ্রে হেড এরিয়া, যেটার মধ্যে আর কি মনে হয় তারা সঠিক কাজ করছে, আবার ভালো কাজ করছে না। ঠিক আছে? তো এইগুলো টেকনিক গুলো গুগলের টেকনিক থেকে ইউজ করা, কিন্তু এগুলো আর কি গুগলের কিছু বিজনেসের ভাবমূর্তি নষ্ট হয়ে ফেলে। তো এগুলো গুগলকে সাইটের র্যাঙ্কিং খারাপ করতে বাধ্য করে। আমি একটু কিছু উদাহরণ দেখাই, তাহলে আমরা বুঝতে পারবেন গ্রে হেড বলতে কি বোঝানো হচ্ছে। গ্রে হেড টেকনিকের মধ্যে কি কি আছে? যেমন অদক্ষ বট দিয়ে যদি আমরা কন্টেন্ট লিখি, আমাদের গ্রে হেড এসইও হয়। মিথ্যা রিভিউর জন্য অর্থ প্রদান করাও আমাদের গ্রে হেড এসইও হয়। লিংক বিনিময় করাও আমাদের গ্রে হেড এসইওর মধ্যে পড়ে। ক্লিক বেট শিরোনাম দিয়েও কিন্তু যেটা আমরা আর্টিকেল লিখি, আমাদের গ্রে হেড এসইও হয়। ক্লিক বেট তো বুঝি, আমরা এখানে দিলাম একটি ডিম পোচের আর্টিকেল দিয়ে যে দিস পোস্ট উইল চেঞ্জ ইউর লাইফ, এটা দিয়ে আমরা একটি আর্টিকেল লিখলাম। কেউ ক্লিক করে দেখলো যে না, এটা তো আমার চেঞ্জ করছে না। তো এটাও কি আপনার ক্লিক বেট টাইপের পোস্ট। তো আমরা ক্লিক বেট দিয়ে কোনো আর্টিকেল বা কোনো ভিডিও দিব না, এটা কি গ্রে হেড টাইপের পোস্ট। অন্যগুলো আশা করি বুঝতে পারছি। তো আমরা বুঝতে পারলাম যে গ্রে হেড এসইও কাকে বলে। এগুলো কিন্তু হোয়াইট হেড সাথেও প্রচেষ্টা, আবার ব্ল্যাক হেডের সাথে প্রচেষ্টা। এই জন্য কি গ্রে হেড এসইও কাকে বলে আমরা বুঝতে পারলাম। তো গ্রে হেড এসইও আমরা না করার চেষ্টা করি। তারপরে আমরা যদি যাই, তো এখন আমরা যদি বুঝি ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাট এই দুটোর মধ্যে নর্মালি পার্থক্যগুলো কি। আমার স্টুডেন্টরা অনেকে জিজ্ঞেস করে, স্যার হোয়াইট আর ব্ল্যাক হ্যাটের মধ্যে পার্থক্য তো বুঝলাম, তাও একটু যদি আরেকটু ডিটেলস বলতেন তাহলে আরো বেশি ইজি হতো আমাদের বুঝতে। তো এই জন্য আমি আরো ইজি ভাবে আপনাদের কাছে উপস্থাপন করি, তাহলে ভেবে আরো বুঝতে পারবেন। তো আমরা তাহলে ক্লিয়ার করি। তো আমাদের ব্ল্যাক হ্যাট যে ওয়েবসাইট গুলো আছে, বা আমরা যে যখন টেকনিক্স গুলো ফলো করব, ওয়েবসাইট গুলোতে কি থাকবে, অনেকগুলো ডোরওয়ে পেজেস থাকবে। তো ডোরওয়ে পেজেস গুলো কি, অনেক বেশি কিওয়ার্ড যে ইয়েগুলোর মধ্যে থাকে, আপনি ওখানে গিয়ে দেখবেন যে অনেকগুলো কিওয়ার্ড থাকবে। মানে হাই কিওয়ার্ড পেজ থাকবে, মানে মনে করেন যে কিওয়ার্ড বেশি থাকবে, যেগুলা চান না সেরকম থাকবে থাকবে। এবং ওইসব পেজের মধ্যে গেলে দেখবে আপনাকে অন্য পেজে নিয়ে যাচ্ছে। এবং কোয়ালিটিও ভালো থাকবে না, দেখতে খারাপ লাগবে। কন্টেন্ট গুলো খুবই লোভজনক হবে, মনে হবে যে এই কন্টেন্টটি দেখলেই যে আমি এই পেজে কেন আসিনি। এবং এইগুলো জিনিস সার্চ ইঞ্জিনের নীতিমালার বাইরে থাকবে। ঠিক আছে? তো এগুলোকে আমরা কি বলি, আমরা ডোরওয়ে পেজেস বলে থাকি। এবং আমাদের এসইও তে আমরা কি দেখবো, ওয়াইড এসইও তে আমরা দেব কোয়ালিটি কন্টেন্ট, মানে খুব ভালো কন্টেন্ট থাকবে। এবং টাইটেলস এর মেরিটাটা খুবই সুন্দর মতো আপনাকে কোয়ালিটিফুল থাকবে। এবং এখানে কি দেখতে পাচ্ছি, হিডেন টেক্সট থাকছে এবং কেউ দেখতে পারবে না। আর এখানে দেখতে পাচ্ছি যে কোয়ালিটি কন্টেন্ট এবং ইনবাউন্ড লিঙ্কস, মানে ব্যাকলিঙ্ক গুলো সুন্দর মতো আপনার দেওয়া থাকবে। এবং এখানে কি থাকবে, কিওয়ার্ড স্টাফিং। স্টাফিং মানে যত কিওয়ার্ড পারে ডোরওয়ে পেজেস এর মতো সব জায়গায় বেশি বেশি কিওয়ার্ড দেওয়া থাকবে। আর এখানে কিন্তু এই জায়গায় থাকবে না, এখানে থাকবে লিঙ্ক পেটি, যে আপনাকে বলবে আপনি এখানে আসেন, আপনার প্রবলেমটি সলভ হবে, আমাদের কাছে আসলে আমরা অবশ্যই আপনার কাছে প্রবলেমটি সলভ করবো। তো এরকম লিঙ্ক বেটিং থাকবে, কিন্তু আপনাকে ডাইরেক্ট খেয়ে দিবে এরকম কোনো কিছু থাকবে না। আর এখানে স্নিকি রিডাইরেক্টস থাকবে। স্নিকি রিডাইরেক্টস হলো যে আপনি বুঝতেও পারবেন না, আপনাকে চুপচাপ অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে। এরকম আমরা প্রায় অনেক সময় দেখেছি, এরকম হয়। তো স্নিকি রিডাইরেক্টস সবগুলো কিন্তু ব্ল্যাক হেড এসইওর কাজ। তারপর হলো ক্লোকিং। ক্লোকিং মানে কি? ক্লোকিং মানে আমরা প্রায় বুঝি যে নিজেকে হাইড করা। তো ক্লোকিংটা আমরা প্রায় ব্ল্যাক হেড এসইওতে দেখবো। ক্লোকিং তিন টাইপের হয়।
কয় টাইপের হয়? তিন টাইপের হয়। তো এইটাকে যদি আমরা ভাঙাই, কি টাইপের হয়? একটা হলো আইপি বেসড ক্লোপিং হয়, আইটি হলো আমাদের ইউজার এজেন্ট, মানে ইউজার এজেন্ট যেটা আমাদের কন্টেন্ট বেসড ক্লোকিং হয়, মানে আপনি কি কি কন্টেন্ট দিয়েছেন সেগুলো হাইড দিয়ে ক্লোকিং হয়। আরেকটি হলো আমাদের জাভা স্ক্রিপ্ট ক্লোকিং হয়। ঠিক আছে? তো এই তিন টাইপের ক্লোকিং হয়, যাতে তার ওয়েবসাইটটা সবার কাছ থেকে হাইড থাকে, মানে গুগলের কাছ থেকে, গুগলের সার্চ র্যাঙ্কিংও থাকবে, কিন্তু সবার কাছ থেকে, মানে উনি যে সবাইকে লুকিয়ে রাখছে সেটা আর কি সবার কাছ থেকে হাইড থাকবে। ঠিক আছে? তো আমরা ক্লোকিংটা বুঝতে পারলাম, আর এখানে সুন্দর মতো স্ট্রাকচার করে থাকবে এবং মার্কআপ করে রাখবে। এখানে কি থাকবে? লিঙ্ক ম্যানিপুলেশন থাকবে এবং বাই লিঙ্ক গুলো থাকবে, আর এখানে সুন্দর মতো সাইটটি সাজানো গোছানো থাকবে। এখানে একটা আর্টিকেল বারবার ইউজ করা থাকবে, আর এখানে সুন্দর মতো কিওয়ার্ড সার্চ থাকবে এবং ইফেক্টিভ কিওয়ার্ড রিসার্চ থাকবে। আর এখানে দেখতে পাচ্ছি লাস্টে যে লিঙ্ক ফার্ম থাকবে, লিঙ্ক হুইল থাকবে এবং লিঙ্ক গুলো চারিদিকে ছড়ানো ছিটানো থাকবে, মানে এক লিঙ্ক বারবার ঘোরানো থাকবে। তো আমরা মোটামুটি ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড নিয়ে মোটামুটি সবাই বুঝতে পারছি। তো এখন আমরা বুঝি যে এগুলো তো আমরা চারটা বুঝলাম, লাস্টের আরো যেগুলো আছে, যেগুলো আমাদের ফার্স্ট আমরা যেগুলো করব সেগুলো আমরা একটু জেনে আসি। তো আমরা যখন যেগুলো, আমাদের একটা বাকি আছে, নেগেটিভ হ্যাট ইসিও বাকি আছে, ভুলে গিয়েছি। তো নেগেটিভ হ্যাট ইসিওটা দেখি। নেগেটিভ হ্যাট ইসিও কি? এটা হলো একরকম একটু অ্যাডভান্স টাইপের এসিও। সেটা কি? মনে করেন বাটা আর দারাজের মধ্যে মারামারি লেগেছে। ঠিক আছে? বাটা কি চাচ্ছে? দারাজকে নামিয়ে দিবে। তো এরকম যদি করতে চায়, তাহলে এখন মনে করেন যে বাটা আপনাকে হায়ার করলো যে আমার দারাজকে নামাতে হবে। তো এখন দারাজ তাহলে কি করবে? এই ভাইয়া কি করবে? দারাজের ওপর কি করলে এটা নামবে? কারো কি কোনো ইয়ে আছে, এক্সাম্পল আছে? বলেন তো কি করলে এটা ওয়েবসাইট, দারাজের ওয়েবসাইট নামবে? কারো কোনো এক্সাম্পল আছে? যদি ধরেন, ওকে, আর সোহাবু বলেছে ব্যাড রিভিউ দিলে কিছু একটা হয়েছে, যদি এর উপরে মনে করেন ব্ল্যাক এসি ইউজ করে, ঠিক আছে, তাহলে কেমন হবে? আমরা একটু আগে পড়লাম না, ব্ল্যাক হ্যাট এসিও পড়লাম না? যদি দারাজের উপরে ব্ল্যাক হ্যাট এসিও ইউজ করে তাহলে কি হবে? দারাজ প্রথমে উপরের দিকে উঠার পরে গুগল কি বুঝবে? যে এ তো পজিটিভ ভাবে বুঝছে না, এ তো পজিটিভ ভাবে আসছে না, তাহলে ওকে নামিয়ে দিই। বুঝতে পারছি? যেহেতু পজিটিভ ভাবে উঠছে না, তাহলে ওকে নামিয়ে দিতে হবে। তাহলে ওকে গুগলের র্যাঙ্কিং থেকে নামিয়ে দিবে। বুঝতে পারছি? তো এই যে কাজটি আছে, এটি কারা করে? এটার নাম হলো ভালো মানুষ নেগেটিভ হ্যাট এসইও, তাই না? এটা হলো খুব ভালো মানুষ নেগেটিভ হ্যাট এসইও কাজ করে। তো আমরা দেখি নেগেটিভ হ্যাট এসইও কি। নেগেটিভ হ্যাট এসইও হলো খুবই ক্ষতিকর প্রক্রিয়া, যেখানে কম্পিটিটরসরা ওয়েবসাইটদের নেগেটিভ র্যাঙ্কিং নষ্ট করার জন্য ইনলিগাল বা আনএথিক্যাল টেকনিক ব্যবহার করে। এটি মূলত আপনার সাইট এর উপরে সরাসরি আক্রমণ করে এবং গুগলের বা সার্চ ইঞ্জিনের চোখে আপনার ক্রেডিবিলিটি নষ্ট করে আপনার র্যাঙ্কিংটা নামিয়ে দেয়। ঠিক আছে? তো এটার উপরে আমরা অলরেডি, আমাদের আপু একটা বলে দিয়েছে, আমরা একটা একটা করে জানি। যেমন স্প্যাম ব্যাকলিং করা, যেটা আমরা একটু আগে বললাম। আমরা যদি, অবশ্যই যদি আমরা ব্ল্যাক হ্যাট এসইও ইউজ করি, তাহলে কি হবে? যদি নিম্নমানের ওয়েবসাইটে যদি আমরা তাদেরকে ব্যাকলিঙ্ক করি, তাহলে কি হবে? গুগল মনে করবে যে এটি অবশ্যই নিজেকে উপরে উঠানো ট্রাই করেছে, তাহলে এটাকে নামিয়ে দিতে হবে। তাহলে এটাকে নামিয়ে দেওয়া ট্রাই করবে।
কন্টেন্ট স্ক্র্যাপিং, এগুলো কিন্তু সব ব্যাক এট এসইওর কাজ। কন্টেন্ট স্ক্র্যাপিং মানে কি? আপনার আর্টিকেলটা যখন অন্যান্য ওয়েবসাইটে গিয়ে পেস্ট করবেন, তাহলে কি মনে করবে কোনটি ট্রু, দারাজেরটা ট্রু নাকি ওই ওয়েবসাইটের ট্রু? তো এরকম মনে করে ওই দারাজের ওয়েবসাইটের লেগেসি তা প্রশ্নবিদ্ধ করবে এবং সেই দারাজের ওয়েবসাইটকে পেনালাইজ করতে পারে। বুঝতে পারছি? তারপরে আমরা হ্যাকিং অ্যাটাকও করা যায়। তো আমরা যদি ওয়েবসাইটে প্রবেশ করে ক্ষতিকারক কোড ইনজেক্ট করি, সেটাও কিন্তু আমরা, তাহলে আমরা গুগলের কাছে প্রকাশ করতে পারি যে এই ওয়েবসাইটটি আনট্রাস্টওয়ার্দি, প্লিজ এটাকে হটিয়ে দেন। এবং আমাদের আপু যেটা বলেছে, সুহা আপু, সুহা আপু যেটা বলেছে যে মিথ্যা রিভিউ বা রেটিং প্রদান করে যে ওনার বিজনেসটা খারাপ, এরকম করেও কিন্তু আমরা দিতে পারি। তো এগুলো বলে আমরা কি করতে পারি? ওনার ওয়েবসাইটের অবস্থা খারাপ করে দিতে পারি। তো এসব করে বিপজ্জনক কাজ কিন্তু খুব অশুভ ক্রিয়া, যা বিজনেসের সুনাম নষ্ট করতে পারে এবং ক্রেডিবিলিটি নষ্ট করতে পারে। তো এটা আমরা প্রতিনিয়ত সাইডের ব্যাকলিঙ্ক, কন্টেন্ট বা সিকিউরিটি মনিটর করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি নেগেটিভ হ্যাট এসইও কাকে বলে। তারপরে হলো নেগেটিভ অ্যাটিটিউড, আমি একটা ছবি দিয়ে দিয়েছি যে কম্পিউটার ওয়েবসাইটে স্প্যামি ব্যাকলিংক করলাম, ফেক রিভিউ দিলাম এবং কন্টেন্ট কপি করলাম। খুব ভালো ছিল, এবং মন খারাপ হয়ে গেছে, তাই না? এবং র্যাঙ্কিংও ড্রপ হয়ে গেছে। তো বুঝতে পারছি যে খুব ভালো ওয়েবসাইট একটু পরেই মন খারাপ হয়ে যায় যদি আমরা একটু দুষ্টামি করি। এই হলো আমাদের নেগেটিভ হ্যাট এসইও। আশা করি আমরা ক্লিয়ার। তো এখন আমরা অন্য যেগুলো আছে সেগুলো আমরা দেখে আসি, যেগুলো আমরা ফিউচারে কাজ করব। সেটি হলো, একটি হলো অন পেজ এসইও। অন পেজ এসইও মানে কি? অন পেজ এসইও হলো ওয়েবসাইটের ভিতরে এমন কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের কন্টেন্ট বা স্ট্রাকচার নিয়ে কাজ করেন এবং সার্চ ইঞ্জিনের কাছে আপনার কন্টেন্টটি ইম্পর্টেন্ট সেটি আমরা বোঝানোর ট্রাই। একটি হলো ফার্স্ট স্টেপ। ফার্স্ট হলো আমরা কিওয়ার্ড অপটিমাইজেশন। আমরা যে পোস্টটি করছি এটি ঠিকমতো পোস্ট করছি নাকি, এটি কি আমাদের কিওয়ার্ড অপটিমাইজেশন। তারপরে হলো আমরা আমরা শিরোনাম লিখছি, কন্টেন্টটি লিখছি, এগুলো সবই কিন্তু আমরা কিওয়ার্ড দিয়ে করছি। তারপর উচ্চমানের কন্টেন্ট তৈরি। আমরা যে যে কন্টেন্টটি লিখছি এটি সুন্দর মতো প্রকাশ করাও কিন্তু আমাদের অন পেজ এসইও এর কাজ। ইমেজ অপটিমাইজেশন। আমরা যে ইমেজটা দিব, ইমেজের ফাইল নেম, ইমেজের ফাইল নেম, মনে করেন একটা ছেলে বল খেলছে, ঠিক আছে? একটি ছেলে বল খেলছে। তো একটি ছেলে যে বল খেলছে এরকম যদি আমি একটা ইমেজ দেই, তো আমার এখানে যদি ইমেজের ফাইল নেমের মধ্যে আমরা লিখে দিই এ বয় ইজ প্লেইং, এ বয় ইজ প্লেইং উইথ এ ফুটবল, ঠিক আছে? তো এরকম যদি আমরা দেই, এর অল্টার ট্যাগ, একটি ইমেজ থেকে অল্টার ট্যাগ থাকে, আপনারা জানতে চাইলে আমি বলে দিব। এরকম আমরা ক্যাপশনটা যদি সুন্দর মতো আমরা দেই, তাহলে কিন্তু আমাদের অন পেজটা আরো বেশি বেটার হয়। ইন্টারনাল লিঙ্ক, আমাদের ওয়েবসাইটের মধ্যে সুন্দর মতো যদি লিঙ্ক স্থাপন করি, সেটাও কিন্তু অন পেজটা আমাদের সুন্দর মতো হয়। অন পেজের আলাদা আমাদের ক্লাস আছে, আমরা ক্লাসের মধ্যেও আমরা ভালো মতো বোঝার ট্রাই করব, আমাকে বলবেন আমি বুঝিয়ে দিব। তো আমরা ক্লিয়ার হয়েছি মেবি আমাদের অন পেজ এসইওটা কি। আমরা ওয়েবসাইটের মধ্যে মনে করি আমরা ফেসবুকের মধ্যে আছি, ফেসবুকের মধ্যে পোস্ট করার সময় আমরা যা যা করি এগুলো কি? আমাদের হলো অন পেজ এসইও। আশা করি আমরা ক্লিয়ার। তারপর হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা কি? আমরা কোডিং দিয়ে যেগুলো কাজ করি টেকনিক্যাল এসইও আমরা করে থাকি। তো আমরা আমাদের এই কোর্সে কিন্তু টেকনিক্যাল এসইও আমরা কিছু শিখবো না, এটা আমরা আগে থেকে বলে রাখি, আমি আগে থেকে বলে রাখি, আমার স্টুডেন্টরা অনেক বলে। তো আমরা টেকনিক্যাল এসইও কিন্তু কিছু শিখবো না। টেকনিক্যাল এসইও কি? আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলো যেগুলো থাকবে, এগুলো কিন্তু টেকনিক্যাল এসইও। তো 4 ক্লাসে টেকনিক্যাল এসইও ইম্পসিবল। তো আমরা এখানে সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা কার্যরত সাইট ক্রল করতে পারবে এবং ইন্ডেক্স করতে পারবে।
এর মধ্যে আমাদের কি কি থাকবে? এটি হলো সাইট স্পিড অপটিমাইজেশন। সাইটের স্পিড কিভাবে করা যায়, তো ওয়েবসাইটের লোডিং টাইম কমানো যাতে এটি ওয়েবসাইট দ্রুত আসে, এটা কিন্তু আমাদের টেকনিক্যাল এসইওর মধ্যে পড়বে। মোবাইলের ফ্রেন্ডলিনেস যাতে বাড়ানো যায়, যাতে মোবাইলে আসলে ওয়েবসাইটটি ঠিক মতো আসছে নাকি, যেমন আপনাদের স্যারের ওয়েবসাইট দেখবেন মোবাইলে ভালো মতো আসছে, এটাও কিন্তু একটি টেকনিক্যাল এসইও এর কাজ। এসএসএল সার্টিফিকেট ব্যবহার, তো আমাদের ওয়েবসাইটের মধ্যে এসটিপি আছে, এসটিপিএস যাতে যদি ওই সার্টিফিকেট ইউজ করা হয় তাহলে এসটিপিএস আসবে। মানে এসটিপিএস মানে হলো হাইপার ট্রেস ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো এটা যাতে আসে, এটারও কিন্তু আমাদের আর কি এটা করা, এসএসএল সার্টিফিকেট ব্যবহার করা করলে বেটার। সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল, এটা কাকে বলে? আমরা যখন বই দেখি, বইয়ের প্রথম পেজে কি থাকে? এটি সূচিপত্র থাকে না? আমরা দেখেছি না সূচিপত্র? তো এই সূচিপত্রটাকে গুগলও কিন্তু এটি সূচিপত্র ফলো করে, এই সূচিপত্রটাকে কি বলে? সাইট ম্যাপ বলে। আমরা মেবি বুঝতে পারছি। আপনার ওয়েবসাইটও কি থাকবে? একটি সাইট ম্যাপ থাকলে বেটার, যেটাতে আপনার কোন ওয়েবসাইটটা কোন জায়গায় আছে সে বুঝতে পারে। এবং রোবট টিএক্সটি ফাইল কি? রোবট টিএক্সটি ফাইল হলো আমরা যেরকম সাইট ম্যাপ দিয়ে দেখিয়ে দিব গুগলকে কোন ওয়েবসাইটে যেতে হবে সূচিপত্র দিয়ে, ঠিক একইভাবে রোবট টিএক্সটি ফাইল দিয়ে আমরা দেখাবো কোন পেজটি অন কনস্ট্রাকশন আছে। বুঝতে পেরেছি? যদি সাইট ম্যাপ দেখতে চাই, আমার ফ্রি ক্লাস যখন আমরা পাবো তখন ফ্রি ক্লাসে আমাকে বলবেন স্যার একটু সাইট ম্যাপ দেখিয়ে দিন, আমি দেখিয়ে দিব। তো আমরা রোবট টিএক্সটি ফাইল বুঝতে পারছি যে মনে করেন একটি পেজ আপনি একটি ওয়েবসাইট অন কনস্ট্রাকশন রেখেছেন, তো আপনি চাচ্ছেন না গুগল ওই পেজটি র্যাঙ্কে রাখ, তো আমরা ওই পেজটি র্যাঙ্কে না রাখতে চাইলে রোবট টিএক্সটি ফাইলে আমরা দেখিয়ে দিব, তাহলে সেই পেজটি আর র্যাঙ্ক করবে না। তো টেকনিক্যাল এসইওটাও আমরা বুঝতে পেরেছি। অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও হলো যে আমরা মনে করেন ফেসবুকে আছি, আমরা টুইটারে যদি সেই পেজটিকে ইমপ্রুভ করতে চাই, সেটি কি? আমাদের অফ পেজ এসইও। ঠিক আছে, আশা করি এক কথায় বুঝে গেছি। তো অফ পেজ এসইও হলো আপনার ওয়েবসাইটের বাইরে বিভিন্ন এমন কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং তুলতে বেটার হয়। এর মধ্যে কি কি আছে? ব্যাকলিংক বিল্ডিং, আপনার ওয়েবসাইটের জন্য মানসম্পন্ন ব্যাকলিংক তৈরি করা যা গুগলের আপনার সাইটের ক্রেডিবিলিটি বা বিশেষজ্ঞতা বৃদ্ধি করবে। তারপরে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো আপনার যে ওয়েবসাইট আছে সেটা আপনার কন্টেন্ট শেয়ার করে অন্যান্য ওয়েবসাইটে ইন্টারাকশন বার করা, সেটাও কিন্তু আমাদের অন পেজ এসইও এর মধ্যে পড়ে। পরে হলো গেস্ট ব্লগিং, তো আপনার যে ওয়েবসাইট আছে সেটা যদি আমরা বিভিন্ন ধরনের ব্লগিং ব্লগ ওয়েবসাইট যেরকম মনে করেন বিবিসি থেকে শুরু করে এরকম ওয়েবসাইটে যদি আমরা পোস্ট করি, সেটাও কিন্তু একটি ওয়েবসাইটের মধ্যে পড়ে। তারা মনে করেন আপনার পোস্টটাকে একটু বেটার করে লিখলো, তাহলে কি হবে? আপনার ওয়েবসাইটটা বা আপনার কন্টেন্টটা ভালো এক্সপোজার পাবে। তারপরে হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আপনার যে ওয়েবসাইটটা আছে সে ওয়েবসাইটটা যদি অনেক জায়গায় আমরা দিয়ে দেই, ঠিক আছে, ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আমরা যদি সবার সামনে প্রকাশ করি ইনফ্লুয়েন্সারের মাধ্যমে, তাহলে আমাদের সাইটটা মার্কেটিং হবে। ঠিক আছে। এবং লাস্ট টপিক আমাদের লোকাল এসইও। ঠিক আছে। তো লোকাল এসইও হলো কি? লোকাল এসইও হলো এমন একটা পদ্ধতি যা লোকালি আমরা এসইও করে থাকি, সেটা হলো লোকাল এসইও। তো লোকাল এসইও হলো আপনার জিওগ্রাফিক্যাল এরিয়া দিয়ে যখন এসইওটা করে থাকি সেটা হলো লোকাল এসইও। ধরেন আপনার বাসার পাশে একটা দোকান আছে, মিরপুরে একটা দোকান আছে, সেই দোকানটাকে আপনি কি চাচ্ছেন? আপনি সেই এলাকার জন্য উপরে উঠাতে চাচ্ছেন। তো মিরপুর 10-এর এলাকার লোকদের জন্য যদি আপনি টার্গেট করে মানুষ বাড়াতে চান, তখন আমরা কি করব? লোকাল এসইও করব। তো একটি বড় উপায় হলো গুগল মাই বিজনেস। এটা মনে হয় আপনাদের ক্লাসেও দেখেছিলাম কিভাবে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করা যায় এবং ওখানে আপনার জিমেলটি রেখে
বেটার করা যায়। তো আমরা গুগলে মাই বিজনেস এ এটি প্রোফাইল কমপ্লিট করে যদি অ্যাকুরেট ইনফরমেশন দেই, তাহলে কিন্তু আমরা আমাদের লোকাল এসইও করতে পারি। লোকাল কিওয়ার্ড ব্যবহার করে, যেমন আমার মিরপুর 10 বলেছি, সেরকম লোকাল কিওয়ার্ড ব্যবহার করেও কিন্তু আমাদের ওয়েবসাইটটি র্যাঙ্ক করতে পারি। তারপর লোকাল ডাইরেক্টরি লিস্টিং, আমাদের লোকাল কিছু ডাইরেক্টরি লিস্টিং আছে, যেমন এ টু জেড বুকমার্কিং, যেরকম একটি লোকাল ডাইরেক্টরি লিস্টিং, এরকম কিন্তু আরো অনেক ডাইরেক্টরি লিস্টিং আছে। এবং আমরা গুগল ম্যাপে যদি যাই, ওটাও কিন্তু এটি গুগল ডাইরেক্টরি লিস্টিং পড়া যায় বলা যায়। আর রিভিউ অ্যান্ড রেটিং সংগ্রহ, যদি আমরা কাস্টমারের পজিটিভ এবং নেগেটিভ রেটিং সংগ্রহ করি, গুগলের বিজনেস এর কিন্তু পজিটিভ নেগেটিভ আনা যায়, ঠিক আছে? তো গুগল ম্যাপে যদি পজিটিভ আনা যায় তাহলে কিন্তু আমাদের বেটার হয় আর কি, ঠিক আছে? আপনি গুগল ম্যাপে দেখবেন পজিটিভ নেগেটিভ আনা যায়। আমাদের কিন্তু মোটামুটি ক্লাস এখানেই বলা যায় কমপ্লিট। তো যেহেতু আমরা কোনো কোশ্চেন পাইনি, আমরা এক্সাম নিয়ে সব জেনেছি, নেক্সট ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে পড়বো। সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। তো আমরা তাহলে আপাতত আসি। তো গুড নাইট।